স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। সাথে আছি আমি তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আছেন গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জায়েদুর রহমান। আমার হাতে বামে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় নির্বাচনী পরিবেশ ও ভোটারের আস্থা। স্টুডিও আলোচনা শুরু করতে চাই গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জায়েদুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের 200 নির্বাচনী পর্যবেক্ষক এবার আসবেন। তারা বলছেন যে তারা দেখবেন এই নির্বাচন আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা। সেই সাথে জানানো হয়েছে যে ভোটারদের আস্থা কতটা ফিরল, উপস্থিতি সন্তোষজনক কিনা, এগুলো এবার নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নির্বাচন, ভোটারের আস্থা ফিরবে কি? আমি ধারণা করে ফিরবে। এখন ফিরবা বলতে আমি কি বোঝাই, ডক্টর ইউনুস কি বোঝান, তার মধ্যে হয়তো ভিন্নতা আছে। উনি যেভাবে বলছেন যে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, আমি ওনার এই বক্তব্যকে এগ্রি করি না। প্রেক্ষাপট যেরকম, পরিস্থিতি যেরকম, বাংলাদেশে এবার শ্রেষ্ঠতম নির্বাচন হচ্ছে না। কিন্তু আবার যদি প্রশ্ন করেন খুব খারাপ নির্বাচন হবে যে গ্রহণযোগ্য হবে না, আমি আবার সেটাও মনে করি না। আবার আমাদের একটা কথা মনে রাখতে হবে, নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো কিভাবে তার বক্তব্য দিচ্ছে সেটা দিয়ে না, জনগণ কি মনে করছে। একসময় সূক্ষ্ম কারচুপির কথা বলা হয়েছে, পুকুর চুরির কথা বলা হয়েছে, কিন্তু জনগণ মনে করেছে নির্বাচন ঠিক হয়েছে। এবার নির্বাচনের পরেও আমরা একটা ভিন্নতা দেখতে পারি। মঞ্জু ভাইরা এখনো জোট করেননি আনুষ্ঠানিকভাবে, কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে। তাতে ধারণা করা যেতে পারে যদি তাদের ফলাফল ভালো না হয়, নির্বাচন মোটামুটি ভালো হলেও তারা বলবেন যে আমরা তো আগেই বলেছিলাম লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন বিএনপি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি একটা জিনিস মনে করি, এবার নির্বাচন সবকিছুর পরও আপনি যেটা বললেন যে অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য। অংশগ্রহণমূলক মানে এখানে প্রার্থীরা ঠিকঠাকভাবে পার্টিসিপেট করতে পারবে, ভোটাররা নির্ভয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আমি সংঘাতের আশঙ্কাও করি এবং সেটা উড়িয়েও দিচ্ছি না, কিন্তু এটা এমন স্কেলে ঘটবে না যে আমরা নির্বাচন নিয়ে প্রশ্নই করে ফেলতে পারবো। এটার একটা প্রধান কারণ একটু বলে রাখা ভালো। সরকারের যতই সক্ষমতার অভাব আমরা দেখি না কেন, বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামী যাদের মধ্যে সংঘাত হওয়ার প্রবাবিলিটি আছে, তারা সম্ভবত মেজর সংঘাতে জড়াবে না। আমি আরো বিশেষ করে যদি বলি বিএনপি, কারণ প্রায় নিশ্চিত একটা বিজয় এবং বেশ বড় একটা বিজয়ের মুখোমুখি সে দাঁড়িয়ে। আমার ধারণা সে প্রয়োজনের চাইতে বেশি সংযম দেখাবে এবং দল থেকে সেই ধরনের নির্দেশনা থাকবে। সে কারণে হয়তো আমরা খুব বেশি খারাপ কিছু দেখবো না। জি, আপনি বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক, যেরকম এই প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নকে করা হয়েছিল, তারা যে কথাটা বলছে যে তাদের প্রেক্ষাপট থেকে অংশগ্রহণমূলক মানে হচ্ছে সব সামাজিক গোষ্ঠীকে যুক্ত করা। বাংলাদেশের ক্ষেত্রে যেমন নারী, সব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী এবং আঞ্চলিক গোষ্ঠীর অংশগ্রহণ। আর অংশগ্রহণমূলক বলতে তারা মূলত ভোটারের বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক বোঝাচ্ছেন। আমি মনে করি সবকিছু, আবারও বলছি যে মোটা দাগে হবে। এখন অন্তর্ভুক্তির ক্ষেত্রে আওয়ামী লীগের একটা সমস্যা হতে পারে, আওয়ামী লীগের ভোটারদের কথা বলছি আমি। কিছু বিচ্ছিন্ন ঘটনা যে একেবারেই ঘটবে না তা না। মানে আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে এই ধরনের প্রবণতা আছে। আপনি নির্দিষ্টভাবে জানেন যে এই বাড়িটা সবাই এই দলের সমর্থক, ভোট দিচ্ছেন তারা। আমি বলছি না তারা আওয়ামী লীগের পদে আছেন বা কিছুতে আছেন। এই ধরনের যখন স্পেসিফিক কিছু জায়গা খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে কিছু বিচ্ছিন্ন সম্ভাবনা, মানে ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তবে যদি নির্বাচন কমিশন, সরকার সতর্ক হন, সেনাবাহিনী, পুলিশের মাধ্যমে যদি এই ধরনের প্রবণতাকে তারা কয়েকটা জায়গায় ইন্টারসেপ্ট করতে পারেন, তাহলে সেই প্রবণতাও কমিয়ে আনা যাবে। এর বাইরে আবারও বলছি, ওনারা যে যে ক্রাইটেরিয়াগুলো সেট করেছেন এগুলো মোটা দাগে রক্ষিত হবে আমি মনে করি। যদিও ইন্টারন্যাশনাল প্রোপাগ্যান্ডার সব ঝুঁকি আছে। আমাদের এই প্রসঙ্গে মনে পড়লো, যেমন ধরুন আমাদের সংখ্যালঘু, বিশেষ করে সনাতন ধর্মের মানুষজন সঠিকভাবে ভোট দিতে পারছে না, এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হতে পারে। আমরা দেখছি কিছু হলেই, আমি একটা দুটো ঘটনার পর ক্রমাগত ভারতে যে কোনো ইনসিডেন্স, আমরা কিছুদিন আগে পিটিয়ে বা আগুন জ্বালিয়ে হত্যা যাকে করা হয়েছে, বিভৎস ঘটনা সরিয়ে রাখি, বাংলাদেশে যখন হত্যাকাণ্ড ঘটে বা কোনো সমস্যা ঘটে, আমাদের জনসংখ্যার যেহেতু একটা পার্সেন্টেজ সনাতন ধর্মের মানুষ আছে, তার উপরও কোনো না কোনো হামলা হতেও পারে। কিন্তু তারা এখন এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যেগুলো সবগুলো আসলে কমিউনাল হামলা হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে। এখন আমি ভারতের মিডিয়া খুব রেগুলারলি ফলো করি এটা দেখার জন্য। সো তারা চেষ্টা করবে এই যে অন্তর্ভুক্তিমূলক এটা হচ্ছে না, এটা নিয়ে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে আমার মানে দাবি থাকবে সরকারের দিক থেকে এই ব্যাপারে এক্সট্রা মনোযোগ দেওয়া। জি, আবার আপনার কাছে ফিরবো। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এই যে
ইউরোপীয় ইউনিয়নের যেই মন্তব্যগুলো, তাদের যে প্রত্যাশা, তারা যেই দৃষ্টিতে ভোটটা চাচ্ছে, এবং ডক্টর জাহিদুর রহমান বলছিলেন যে খুব শ্রেষ্ঠতম নির্বাচন হবে না, আবার খুব খারাপ নির্বাচনও হবে না, আপনি আসলে কেমন নির্বাচন দেখছেন সামনে? ধন্যবাদ তাইমুর। আমরা প্রথম থেকেই বলেছি যে নির্বাচন, যারা বলেছিলেন নির্বাচন নিয়ে শঙ্কা আছে, আমি বলেছি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই, কিন্তু সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। সুষ্ঠু নির্বাচনের না হওয়ার পেছনে শঙ্কাটা কি? প্রথম থেকে আমি বলি একদম ফ্ল্যাটলি, আমার অবজারভেশন হচ্ছে এই নির্বাচন কমিশন খুবই দুর্বল নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের সাথে সেদিন আমি একটা কনভারসেশন শুনছিলাম যে কমিশনার সাহেব বলছেন যে আমি ডিআইজি সাহেবকে রিকোয়েস্ট করেছি যে প্লিজ ভাই এটা একটু দেখেন। এই যে ভাষা, প্লিজ ভাই বিষয়টা একটু দেখেন, উনি তো নির্দেশ দিবেন। হ্যাঁ, উনি তো বলবেন যে এটা করতে হবে, আদারওয়াইজ আমি আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নেব বা আপনার বিরুদ্ধে আমি শক্ত পদক্ষেপ নেব, কারণ ইলেকশন কমিশন হ্যাজ দি অল রাইটস অ্যান্ড পাওয়ার্স মানে এই সিচুয়েশনের মধ্যে। সো এই ইলেকশন কমিশনের আরও নানা কারণে আমি দেখেছি। 2 নম্বর হচ্ছে আমরা মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে রিটার্নিং অফিসারদের যে কাজগুলো আমরা দেখলাম, সেখানে যথেষ্ট ওনাদের দৃঢ়তার অভাব। এক এক জায়গায় এক এক রকম আচরণ করেছেন, কারো মনোনয়নপত্র একই কারণে বাতিল করেছেন, কারো মনোনয়নপত্র বৈধ করেছেন। মাহমুদুর রহমান মান্নার এক জায়গায় মনোনয়ন বাতিল হয়েছে, আরেক জায়গায় বৈধ হয়েছে, যেটা আজকে আবার উনি ফিরে পেলেন। যাই হোক, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের মধ্যে দৃঢ়তার অভাব আছে, পুলিশের মধ্যে দৃঢ়তার অভাব আছে, এবং সেনা পুলিশের মধ্যে সমন্বয়েরও যথেষ্ট ঘাটতি আছে। একটা কথা ডক্টর জাহেদ যেটা বলেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব সিরিয়াস, ইলেকশনে কোনোভাবে ম্যানিপুলেট করা যাবে না ইত্যাদিতে, কিন্তু আমি এটা নিয়ে সিরিয়াসলি ডাউট। এই জন্যই ডাউট যে বিএনপির কোনো একজন প্রার্থী যেখানে সে দেখবে যে সে বিজয় হতে পারছে না বা তার কম্পিটিশনটা খুব মানে মুখোমুখি হচ্ছে, সেখানে প্রভাব বিস্তার করার প্রবণতাটা কাজ করবে। এটা শুধু বিএনপির না, যেই প্রার্থী যেখানে আছে, ক্ষমতা আছে, শক্তি আছে। আপনি কিন্তু কিছু ফোন লিক হয়েছে বিএনপির প্রার্থীরও, জামাতেরও 2-1 প্রার্থীরও, আমরা বিভিন্ন কনভারসেশন দেখেছি। মুখে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো কথা বলছে, নির্বাচনে আমরা ফেয়ার চাই, এটা চাই, কিন্তু উভয় দলের মাঠ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে আমরা শুনেছি যে প্রশাসন আমাদের পক্ষ হয়ে কাজ করতে হবে, প্রশাসনকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, প্রশাসনকে ব্যবস্থা করতে হবে। এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার এটা খুবই প্রাগৈতিহাসিক পদ্ধতি যে ডিসি, এসপি, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, এদেরকে কবজা করা, এদেরকে নিজের দল মতো করার চেষ্টা করা। ইতিমধ্যে আপনার প্রিজাইডিং অফিসার যেগুলো ঠিক হচ্ছে, সেখানেও আমরা নানা ধরনের ম্যানিপুলেশন দেখতে পাচ্ছি। দেন আমার আর্গুমেন্ট হচ্ছে যে প্রশাসন সবসময় দেখে যে কাদের পক্ষে ক্ষমতার গতিটা বেশি, কে ক্ষমতা আসছে। আমি ডাক্তার জাহেদকে, যেহেতু আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচয় করে দিয়েছেন, উনি যেহেতু ভেবে নিচ্ছেন যে বিএনপিরই ভালো করার ফলাফল বেশি, এটা কিন্তু একই সাথে স্ট্রেংথ না, এটা একটা উইকনেস, এটা একটা থ্রেটও। 2টা কারণে থ্রেট। বাংলাদেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যাদেরকে মানুষ মনে করেছে ক্ষমতাশালী, জনগণ তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। আপনি 91, 96, 2001 3টা ইলেকশনে যদি দেখেন, 3টাতেই ইমিডিয়েট পাওয়ারফুল পার্টিকে মানুষ হারিয়ে দিয়েছে। তো সুতরাং এটা যদি এস্টাবলিশড হয় যে বিএনপি ক্ষমতায় আসছে বা বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা আছে, ইলেকশন যদি ফেয়ার হয়, তাহলে এটা উল্টেও যেতে পারে। নাম্বার কত নাম্বার আমার ঠিক নাই, 4 বা 5 হবে হয়তো আমার ক্রমধারা। এরপরে হচ্ছে আমরা যেই তরুণদের ভোটের হিসাব আমরা জানি না, কারণ তারা ভোট দিতে পারে নাই, এবারই প্রথম ভোট দিচ্ছে। 30 to 40% ভোটাররা হচ্ছে নতুন ভোটার। এবং আমি ইয়ুথদের মাইন্ড বুঝে যেটা চেষ্টা করেছি যে বাবার কথাও সন্তানরা ভোট দিবে না, বাবার ইনফ্লুয়েন্স সন্তানের উপর কাজ করছে না, কারণ তারা খুবই বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলছে। সো যারা ধরে নিয়েছেন যে জামাতের নেতা বা যে বিএনপির নেতা ধরে নিয়েছেন যে আমার ছেলে, আমার মেয়ে নতুন ভোটার হয়েছে, সে তো আমাকেই ভোট দিবে, আমি সেটা মনে করি না। এটা হয়তো 10 to 20% কাজ করবে। আদার দেন তরুণরা কিন্তু এক ধরনের আলাপ আলোচনা করে চিন্তার আলোকে ভোট দিবেন, যেটা আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতাসীনদের বা পাওয়ারফুলদের অপোজিটে গিয়ে ভোট দেওয়ার প্রবণতা আছে। এখন এই প্রশাসন যদি ঝুঁকে না পড়ে, প্রশাসন যদি দুর্বলতা না দেখায়, তাহলে একটা ভালো ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা কথা আপনি যেটা বলেছেন, পর্যবেক্ষকদের আসলে ভূমিকা কি? পর্যবেক্ষকরা দেখেন, ঘুরেন, ঠিক আছে, ওয়েল,
কোন পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতে কি বাংলাদেশে কোনোদিন কোনো নির্বাচন বাতিল হয়েছে? কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে? এই ধরনের ঘটনা কি ঘটেছে? ঘটে নাই। সুতরাং কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা হলো না। মেলানি এক ধরনের আওয়ামী লীগের সেটা তিনটা ঠিক। ইলেকশন অগ্রহণযোগ্য হয়েছে সবার কাছে, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না, কি লাভ হয়েছে? তা ঠিক। সো আমি যেটা মনে করি পর্যবেক্ষকদের ভূমিকা এটা এত ভাইটাল কিছু না। আসবেন ওনারা, দেখবেন, তো কোনো সন্দেহ নাই। ফুটবল খেলা যেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ক্রিকেট খেলা যেটাতে খুব হার্ড কম্পিটিশন হওয়ার সুযোগ থাকে, সেখানে দর্শক বেশি আসে। এবার আমাদের পর্যবেক্ষক বেশি আসবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই পর্যবেক্ষকদের আমি মনে করি প্রো বা প্রি ইলেকশন পর্যবেক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ, যে সেখানে কি হচ্ছে, সেখানে কোন ধরনের হচ্ছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় এক ধরনের হুমকি ধামকি বিভিন্ন রকম, এই জায়গাগুলো নিয়ে একটু পরে আবার বিস্তৃত আলাপ করছি। সাইফুল হক সাহেবের কাছে যাবো, তার আগে ডাক্তার জাহিদুর রহমান, এই যে আপনি যে কথাটা বলছিলেন যে এক ধরনের মোটামুটি মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসছে বিপুল ভোটে, এটিও একটু মানে বড় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটু কারণ হতে পারে, এই জায়গাটা ছোট করে। মানে মঞ্জু ভাই যেটা বলছেন আমি এটার সাথে একটা জায়গায় পুরোপুরি একমত। আমি আরেকটা যোগও করতে চাই, এই যে প্রচুর ইমব্যালেন্সড একটা নির্বাচন হচ্ছে, এই যে প্রশাসন যে লিন করার প্রবণতাটা এমনিই আছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের পর আমি ভুল প্রমাণিত হতে পারে, কিন্তু এই যে এভাবে বলার পরিস্থিতি কিন্তু ভালো নির্বাচনে কখনো হয় না। আমি 2001-এর উদাহরণ দিতে পারি। 91-96 তো খুবই কম্পিটিটিভ ইলেকশন ছিল, কিন্তু 2001-এ আওয়ামী লীগ 62 সিট পেয়েছিল। কিন্তু আমরা নির্বাচনের আগে পপুলারলি এভাবে বলে ফেলতে পারি নাই যে এই ঘটনা ঘটতে যাচ্ছে। এবার এটা হয়েছে, এবং এটা সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ যে ভোট দেবে তা না, আমি আবার উল্টো কথা মনে করি। এটা একটু বলে ফেলা ভালো, বরং জনগণের পর বিএনপির পক্ষেও প্রচুর ভোট চলে আসতে পারে এই কারণে। কারণ কি জানেন, আমাদের দেশের লোকজন এটা মনে করে তার এলাকার এমপি বিজয়ী দল থেকে থাকা উচিত। কারণ উনি যদি বিজয়ী দলের মধ্যে থেকে থাকেন, তাকে দিয়ে এলাকার অনেক উন্নয়ন কাজ করানো যাবে। এমপির কাজ উন্নয়ন কাজ করানো না, আমরা প্রচুর কথা বলেছি, কিন্তু এখন পর্যন্ত দিস ইজ দ্য পারসেপশন। আমি অবাক হব না, আমি অবাক হব না বিএনপির ক্যান্ডিডেটরা যদি এই ধরনের একটা ক্যাম্পেইন করে যে আমাকে যদি ভোট না দাও, দল তো ক্ষমতায় চলে আসছে, সুতরাং একে ভোট দিলে অন্তত আমার এলাকাটা উন্নয়ন হবে। জি, আসবো আপনার কাছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এই যে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন, ভোটের আস্থা, ভোটারের আস্থা ফেরানো চলে, এবং পর্যবেক্ষকদের ভূমিকা, আপনি নিজেও তো ঢাকা 12 প্রার্থী। জি, আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন দুই আলোচক, আর মধ্যরাতে যারা দর্শক শ্রোতা আপনারা দেখছেন, বিশেষ করে ঢাকা 12 আসনে যারা দেখছেন। ভোটের ক্যাম্পেইন করা যাবে না, এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন। তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আনুষ্ঠানিক প্রচারণ 21 তারিখ থেকে শুরু। বলেন যে আমি ভোট চাচ্ছি না, শুভেচ্ছা জানাচ্ছি। তাদেরকে আমরা 21 তারিখের আগে ভোট চাচ্ছি না, শুধু শুভেচ্ছা জানাচ্ছি। জি, আমরা প্রথমত যে আমাদের এখানে আপনি ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে শুরু করলেন না, ওনাদের আশাটা কিছুটা আমার কাছে মনে হয় যে খানিকটা ট্যুরিজমের পর্যায়ে। আমার অতীত অভিজ্ঞতা যেটা আর কি, মানুষ আসে না, বিশেষ করে আমাদের মতন একটু ভালনারেবল পরিস্থিতি, গণতন্ত্র এই হুমড়ি খায়, আবার একটু ওঠে, আবার হুমড়ি খায়, আবার একটু দৌড়াতে শেখে, আবার পরে উপরে পড়ে যায়। তো ওনারা এগুলো একটু দেখতে দেখতে আসেন, এটা ভালো, এটা তো ভালো নিশ্চয়ই। এই সার্টিফিকেটে নিশ্চয়ই বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে এটার খুব বড় কোনো তাৎপর্য নেই, গ্লোবালি এর একটা তাৎপর্য আছে। যারা ডেভেলপমেন্ট পার্টনার, যারা আমাদের মানে নানা ধরনের ইনভেস্টমেন্ট বলি বা আমাদের ডিপ্লোম্যাটিক আমাদের রিলেশনশিপের জন্য, সেখানে একটা ইম্প্যাক্ট আছে। এই ইম্প্যাক্টটা খানিকটা হলো রাজনৈতিক ইমেজের প্রশ্নে, রাজনৈতিক ইমেজের প্রশ্নে। বড় ধরনের কোনো কিছু আমি এ পর্যন্ত দেখিনি, বরং গত 3টা নির্বাচনে যারা বাইরে থেকে পর্যবেক্ষকরা এসেছিলেন, তারা চূড়ান্ত একটা অসত্য, মানে আমি মিথ্যা বলি না, অসত্য এবং একটা পলিটিক্যালি বায়াসড সরকার যে ধরনের পর্যবেক্ষণ দেখতে চেয়েছেন, ঢাকাও তারা কিছু কথা বলেছেন, বাইরে যেও তারা সেটা বলেছেন। ফলে তাদেরটা হয়তো একটা আলোচনা, কিন্তু এটা আমার কাছে প্রধান বিবেচনা না। ডক্টর জাহিদ একটু বললেন, আমার কাছে বিবেচনা আমাদের ভোটাররা, আমাদের জনগণ ইলেকশনটাকে তারা কিভাবে নিচ্ছেন, এটা আমাদের কাছে প্রাইম কনসিডারেশন। তারা যদি দেখেন যে ইয়েস আমি ভোট দিতে পারছি, আমার পছন্দের দল বা প্রার্থীকে মোটামুটি শান্তিপূর্ণ আমি নিরাপদে
কোনো চাপ হুমকির বাইরে যেও ভোট দিতে পারছি, আবার আমি নিরাপদে আমি বাড়িতে ফিরতে পারছি, এবং ইলেকশনটা বাংলাদেশ স্ট্যান্ডার্ডে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে, তাহলে আমরা এটাকে ভালো নির্বাচন বলতে পারি। প্রফেসর ইউনূস ইতিহাসের সেরা নির্বাচন, এটা ব্যক্তি মানুষের কোনো প্রত্যাশা থাকতেই পারে। ইতিহাসের সেরা নির্বাচন করবার জন্য তার যে সেরা প্রস্তুতি, বাস্তবে সেটা তিনি করতে পারেননি, তার সরকার সেটা করতে পারেননি। তো সে জায়গা থেকে আমরা, কিন্তু আমি ইতিমধ্যে আজকে আমি বলেছি ইন্টার পার্টি অফিসে যে মোটামুটি দেশটা ইলেকশনের মোডে ঢুকে গেছে এখন। সেদিক থেকে মানুষের উৎসাহ আছে, উদ্দীপনা আছে। মানুষ এবার তার পছন্দের দল প্রার্থীকে মানুষ ভোট দিতে চায়, এবং এই ভোটটা এবার মার্কা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আমাদের মতন সমাজে। কিন্তু একই সাথে এবার মানুষ ব্যক্তি মানুষকে মানুষ বিবেচনা করবেন। ব্যক্তি মানুষ, তার প্রার্থী কেমন, তার কাছে তিনি প্রার্থীটা কেমন। এবার কলা গাছ নারকেল গাছ দাঁড় করিয়ে দিলেই মানুষ ঝাঁপিয়ে পড়বে, এরকম মনে না করাটা ভালো। এরকম ভাবলে মানে হতাশ হতে হবে, হিসাব নিকাশের গুরুতর ভুল হতে পারে। আপরাইজিং একটা জিনিস জন্ম দিয়েছে, অনেক ফেলিওর আছে। মঞ্জু যদিও সরকারের বেশি প্রশংসা করে আসছেন এ পর্যন্ত, আমরা দুজন অনেক অনেক বেশি ক্রিটিক্যাল, কিন্তু তারপরও কথাটা বলতে চাই, একটা বড় সাকসেস হচ্ছে গোটা আপরাইজিং মানুষের আমাদের তরুণ সমাজের বয়সটাকে 10 বছর 12 বছর বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকে এখন কনসাস, প্রতিটা মানুষ, প্রতিটা আচরণ কঠিন সার্ভাইলেন্সের ভিতরে, প্রত্যেকে এখন নজরদারির মধ্যে আছেন। যা খুশি বলে করে পার পাবেন, বাংলাদেশটা আগের জমানায় কিন্তু আর নাই। দিস ইজ নিউ ফেনোমেনা। এটা আমি বলছি অনেক ফেলিওরের পরেও নিশ্চয়ই গভর্নমেন্টের কিছু সাকসেস তো আছেই। আমরা জুলাই সনদ বলি, আমরা একটা নির্বাচনে যাচ্ছি, ট্রাইব্যুনালটা ফাংশন করছে, তো দিস আর ডেফিনেটলি অ্যাচিভমেন্ট। আমাদের গভর্নমেন্ট বা আমাদের কালেকটিভ অ্যাচিভমেন্ট নিশ্চয়ই আছে, কিন্তু এই জায়গাটা গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আমি মনে করি যে আমরা একটা মোটামুটি নির্বাচনের দিকে যাচ্ছি। বাকিটা নির্ভর করে সরকারের পলিটিক্যাল উইলের উপরে। আমি ইতিমধ্যে বহুবার বলেছি, সরকার যদি পরিষ্কার, যদি ইমান পরিষ্কার থাকে, আপনার যদি লক্ষ্যটা পরিষ্কার থাকে, আপনি একটা ভালো নির্বাচন। ফুটবল খেলার সময় দেখেন না, ফেয়ার প্লে লেখা থাকে, ওই যে বাচ্চারা এসে ওই যে একটা ব্যানার ধরে দাঁড়ায় থাকে। খেলার যে নিয়মটা প্রত্যেকেই মানে প্লেয়াররা, টিম যেন সেই নিয়মের মধ্যে চলে। আমি কিছু কিছু ঘটনা ঘটবে, আমি ইতিমধ্যে বলেছি যে কিছু কিছু ফাউল করার প্রবণতা আছে। এই ফাউল করার প্রবণতাগুলো প্রথমে হলুদ কার্ড দিয়ে আগে শুরু করানো দরকার, প্রয়োজন বোধে লাল কার্ড দেখাতে হবে। লাল কার্ড কেবলমাত্র সুটকেসের মধ্যে বাক্স বন্দি করে রাখলে কিন্তু চলবে না আর কি। এবং ইতিমধ্যেই নির্বাচন যে টাকার খেলায় পর্যবেসিত হয়েছে, শত শত প্রার্থী 25 লাখ টাকার ঊর্ধ্বে এবার খরচ করা যাবে না। ইতিমধ্যে তারা তার বহুগুণ, কেবল প্রাথমিক ক্যাম্পেইনে গণসংযোগে তার বহুগুণ তারা খরচ করে ফেলেছেন। ফলে এটা ভয়াবহ একটা টাকার খেলা এবার যে হতে যাচ্ছে, এটা মোটামুটি খুব বেশি পণ্ডিত না হয়ে এটা অনুমান করা যায়। তারপরও আমরা বলেছি ইলেকশন কমিশন, মঞ্জুর ক্ষেত্রে আমি এ ব্যাপারে একমত হব, ইলেকশন কমিশন তার যে অথরিটি, তার কথার সাথে বাস্তব পদক্ষেপগুলো আমরা কিন্তু সেভাবে ওনাদের সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু একইভাবে সরকারে আমি যেভাবে বলি তাদের যোগ্যতা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, তাদের দৃঢ়তা নিয়ে এবং তাদের ক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবার পরে তারাই হচ্ছেন অথরিটি, তারা নির্বাচন সংশ্লিষ্ট বিষয়, দে আর দ্য ফার্স্ট অথরিটি। তারা ডিক্টেট করবেন, তারা এটাকে সমন্বয় করবেন, যেখানে প্রয়োজন বোধে তারা সেখানে পদক্ষেপ নেবেন, প্রয়োজনে তারা কোনো সিদ্ধান্ত দেখছি না, এই ভূমিকাটা লাগবে। এবং সেখানে সরকার যে বললাম পলিটিক্যাল উইল, ইলেকশন কমিশন যদি আবার 5 জন ফেরেস্তাও থাকে, সরকারের পলিটিক্যাল উইলটা কিন্তু প্রশাসন বুঝতে চায়, আমার হল প্লাস ডিসি সাহেবরা বুঝতে চায় গভর্নমেন্ট কি চাইছে, এসপি সাহেবরা বুঝতে চায়, দারোগা সাহেব বুঝতে চায়, লোকাল এরা বুঝতে চায় গভর্নমেন্টের পলিটিক্যাল ইন্টেনশনটা। ওই জন্য আমি বারবার করে বলছি ইমানের কথাটা। আপনি ফেয়ার ইলেকশন করবেন, অবাধ নিরপেক্ষ, এখানে জয় পরাজয় তো আছেই, হবে, ঠিক আছে, কিন্তু এই জায়গায় করতে পারে, তাহলে ইলেকশন কমিশন, এটা আমি প্রায় বলি এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন,
পলিটিক্যাল পার্টিকে আস্থায় নেবেন। এবারকার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। জি, একটু বলি, এই জায়গায় দুজন আলোচকে যেটা বলছিলেন যে ভোটের হাওয়াটা কোন দিকে যাবে, এটাও কিন্তু একটু প্রশাসন টের পেয়ে সেই অনুযায়ী একটু সেই বাতাসের মানে অনুকূলে চলার একটা প্রবণতা। এটা তো স্বতঃসিদ্ধ ব্যাপার, এটা আপনি কোনো প্রস্তাব সিদ্ধান্ত নিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন না। সবাই যখন প্রত্যেকে বিজয়ের কাছে থাকতে চায়, যারা সম্ভাব্য বিজয়ী, যারা সম্ভাব্য পাওয়ারের কন্টেন্ডার, সবাই তাদের সাথে অ্যালাইনমেন্ট হতে চায়। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে, আর কিছু আমাদের মতন সমাজে অবজেক্টিভ বিষয় আছে। কারণ এখানে পর্যন্ত প্রশাসন এখনো পর্যন্ত, আপনি তো দলীয়করণে আপনি তো বাপ করে ছেড়েছেন গত কয়েক দশকে, ফলে তারা বুঝতে চায় পরবর্তীকালে কাদের কম্পারেটিভলি বেশি আসার সম্ভাবনা। ডাক্তার জাহিদুর রহমান, এই যে এই আলোচনা এর মধ্যে এই কথাটা উঠেছে যে লেভেল প্লেইং ফিল্ড, প্রেস সচিব যদিও আজকে বলছেন সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না, নাহিদ ইসলাম বলছেন একটি রাজনৈতিক দলকে সুযোগ সুবিধা এবং প্রোটোকল দেয়া এক ধরনের পক্ষপাতের বার্তাই যাচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড কি নিশ্চিত হলো নির্বাচনী মাঠে? আমি প্রোটোকল নিয়ে একটা কথা বলি, মানে আমরা খুব অবাক সব অভিযোগ করি। ধরুন যে প্রোটোকল দিতে বাধ্য হচ্ছে, আমি এভাবে বলি, বিএনপির কি লাভ হলো? খেয়াল করেন তো, জনাব তারেক রহমান একটা ইলেকশন ক্যাম্পেইন করতে আসছেন, 22 তারিখের পর থেকে যখন ক্যাম্পেইন উনি একটা বুলেট প্রুফ গাড়িতে করে ঘোরাঘুরি করলেন, কোনো কোনো জায়গায় গেলেন, যে কোনো সময় থামতে পারলেন না। আমাদের স্মৃতিতে অনেক আগের অনেক নির্বাচন এত ক্লোজলি মনিটর করিনি, বা আমাদের এত বেশি প্রাইভেট টিভি চ্যানেল ছিল না। 2008-এর ইলেকশনের সময় খেয়াল করতে শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়া কি করেছিলেন, ওই রকম একটা মুভমেন্ট। জনাব তারেক রহমান 17 বছর পর দেশে এসছেন, ওনার যে বয়স, ওনার ফিটনেস ঠিকঠাক আছে, উনি চাইলে এই ক্যাম্পেইনের সময় তো সারা দেশ চষে ফেলার কথা ছিল। ওনার এই প্রোটোকলের জন্য তো বিএনপির ক্ষতি হয়েছে, এবং আমি মনে করি উনি যদি ওইভাবে ঘুরে বেড়াতে পারতেন, এই জোয়ারে, আমি জানি না মঞ্জু ভাইরা শেষ পর্যন্ত জামাতের জোটে থাকছেন কিনা, এই জোট ভেসে যেত, কিন্তু উনি পারছেন না তো। না, কিন্তু এখানে তো নিরাপত্তাটিকে একটি বড় ইস্যু নয়, সেজন্য আমি প্রাথমিকভাবে বলছি, তার মানে অহেতুক এই প্রোটোকল বিএনপি নিতে চাওয়ার কোনো কারণ নাই। এটা দিয়ে আপনি কোনো ফুটারি দেখাচ্ছেন না, তারপর ক্ষতি তো আসলে এটা। যদি প্রয়োজন হয় তাহলে অন্যদেরকে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যদি রিস্ক থাকে, যদি গানম্যান, আমরা দেখলাম কোনো ক্যান্ডিডেট গানম্যান চেয়েছেন, গানম্যান দিয়েছে, যদি তাতেও না হয়, উনি যদি আরো বেশি রিস্ক ফিল করেন, পাবেন। জনাব নাহিদ ইসলাম বা জামায়াতের আমির বাংলাদেশে এই 5 আগস্ট পরবর্তী সময়ে তারা মুক্তভাবে চলাফেরা যেভাবে করেছেন, তাদের রিস্ক হয় না। তাদের যদি রিস্ক হয় এবং তারা যদি ফিল করেন, তাদের একই রকম নিরাপত্তা দেওয়ার আমি একেবারেই পক্ষপাতী। আবারও বলছি, এটা দিয়ে বড় উল্টো হয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। কারণ ওনাদের প্রতিপক্ষ, তার যিনি প্রধান, তিনি আসলে খুব মুক্তভাবে ক্যাম্পেইন করতে পারছেন না। আচ্ছা, আর আরেকটা কথা কি জানো, লেভেল প্লেইং ফিল্ড। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি। হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ডের মূল সমস্যাটা আসলে আমরা সবাই একই জায়গায় বলছি। আমি একটা উদাহরণ দিই। জনাব তারেক রহমান আসার আগে মানে কি ঘটে বাংলাদেশে আসলে ক্ষমতা নিয়ে, এবং এটা দোষ শুধু এখনকার না, শেখ হাসিনা এতটাই পরজীবী সবাইকে বানিয়ে গেছেন, এটার এক ধরনের ম্যানিফেস্টেশন এখন হবে। জনাব তারেক রহমান আসার আগে ওনার স্ত্রী জুবাইদা রহমান বাংলাদেশে এসেছিলেন, এরপর আবার উনি চলে গেলেন। উনি যেদিন আসেন, ফেসবুকে কিন্তু লোকজন এটা করেছে, একটা পত্রিকাতে অনলাইন পোর্টালে উনি এয়ারপোর্ট থেকে হসপিটাল যাওয়া পর্যন্ত 8টা বা 10টা উনি নেমেছেন, উনি গাড়িতে উঠেছেন, উনি রওনা হয়েছেন, এরকম করে 8টা বা 10টা নিউজ করেছে। এখন এই কথা কি জনাব তারেক রহমান বলেছেন করতে? বরং আমি ওনাকে উল্টো দেখি। গতকাল একটা প্রোগ্রাম ছিল সাংবাদিকদের সাথে, একজন ওনাকে মাননীয় বলেছেন, উনি এটা থামিয়েছেন। ওনাকে বড় চেয়ার দিচ্ছে, উনি সেটা সরিয়ে ছোট চেয়ারে বসছেন। ওনাকে কদমবুসি করতে যাচ্ছে 5 হয়ে সালাম, উনি সেটাকে খুব স্ট্রংলি রেজিস্ট করছেন। তো আমরা ভিন্ন দেখছি, কিন্তু এগুলো হচ্ছে তো। সো লেভেল প্লেইং ফিল্ড যদি প্রবলেমে পড়ে, রাদার সেটা এই যে অতি উৎসাহ বা অতি আগ্রহের কারণে হবে। কারণ যিনি চাটুকারিতা করে অভ্যস্ত, এই যে 15 বছর, আমি মিডিয়া থেকে একটু সরে আসি, প্রশাসনে যিনি শেখ হাসিনার প্রথম 8 সালে যিনি দায়িত্বে এসছেন, যিনি প্রশাসনে পুলিশে এসছেন, তারা কিন্তু এখন মিড লেভেলে চলে গেছেন। তিনি এখন ডিসি হয়ে গেছেন, তিনি এখন এসপি হয়ে গেছেন। তো ওনার গ্রুমিংটা কি অ্যাবাউট পলিটিক্স এবং গভর্নমেন্ট? ওনার গ্রুমিংটা কি? ওনার গ্রুমিং হচ্ছে আমার একটা সরকার আছে, আমার সারাক্ষণ সে যা বলে তা করতে হবে। যে ছোটবেলা একটা জোক এরকম শুনেছিলাম আর কি, যে টিচার জিজ্ঞেস করছে, তোমার বাবা কি করে? তো সবাই বলছে আমার বাবা একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি। তো তোমার আরেকটা বলছে তোমার বাবা কি করে? আমার মা যা বলেন তাই করে। তো এখন ব্যাপারটা এরকম, আমাদের প্রশাসন পুলিশ বুঝেছে সরকার প্রধান যা বলে তাই করতে হবে, তার কাজ। উনি যে একটা প্রতিষ্ঠান, ওনার যে কিছু আইন আছে, কিছু কানুন আছে, কিছু নর্মস আছে, সেটা অনুযায়ী চলতে উনি সেটা জানেন না। এখন এই মুহূর্তে এই সরকার তো আসলে আর কোনো অবস্থা নেই। ভবিষ্যৎ সরকার যিনি হবেন,
উনি তো জানেন আমার কাজই হলো তার ইচ্ছা পূরণ করা। তখন ইচ্ছা যদি নাও করেন, উনি এখন কত এগিয়ে থাকা যায়। কারণ হাসিনার সময় এই কাজগুলো যে আগে ভাগে আরো বেশি করেছেন, তিনি রিওয়ার্ডেড হয়েছেন। সো এখানেই একটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার ঝুঁকি আমিও দেখি। এইখানেই বিএনপিকে সতর্ক হতে হবে, বরং প্রোঅ্যাক্টিভলি, প্রিএমপ্টিভলি, যে তুমি এগুলো করতে পারো না। প্রার্থীদেরকে, এমনকি প্রশাসন দেখলে, প্রশাসন এমন কিছু করছে যদি দেখে, বিএনপির পক্ষ থেকে এটা মনিটর করা দরকার। প্রশাসন কোনো অন্যায় সুযোগ বিএনপিকে দিচ্ছে কিনা, বিএনপির কেউ সন্ত্রাসের সাথে জড়িত হলো, মারামারির সাথে জড়িত হলো, তাকে ছেড়ে দিল কিনা, অন্যকে ধরলো কিনা, এই জিনিসগুলো বিএনপিকেই বরং একটা মনিটরিং সেল করে এগুলো একটু খেয়াল রাখা দরকার। যেমনটা তারা 5 আগস্ট পরবর্তী সময়ে মাঝে মাঝেই করেছে, অনেক অপরাধের জন্য থানাকে তারা রিকোয়েস্ট করেছে যে তাকে যেন অ্যারেস্ট করা হয়। এই ধরনের কিছু কাজ করা উচিত হবে। জি, মুজিবুর রহমান মুজু, আপনিও কি যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার ঝুঁকি দেখেন কিনা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলো কিনা? না, লেভেল প্লেইং ফিল্ড তো নষ্ট হয়েছে। 3টি ঘটনা পর পর লেভেল প্লেইং ফিল্ডটাকে একটু ইমব্যালেন্স করেছে। তার আগে আমি ডাক্তার জাহেদ যেটা বলেছেন, দেখেন আমি প্রথম আর্গুমেন্ট যেটা দিয়েছিলাম, ডাক্তার জাহেদ কিন্তু লাস্ট কথায় কিন্তু ওইটাই প্রতিভাত হয়েছে যে যখনই মানুষ দেখছে যে একটা গ্রুপ অধিক শক্তিশালী হচ্ছে, তখন কিন্তু এটার রিয়াকশন হয়, যেটা উনি আশঙ্কা করেছেন যে এটা বিএনপির জন্য ক্ষতিকর হতে পারে। 3টি ঘটনা কোনটা আমি আপনাকে বলি। প্রথম হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারে যে আক্রমণটা হয়েছে হাদি হত্যাকাণ্ডের, মানে হাদির মৃত্যুর পরবর্তী সময়ে, এই ঘটনাটার রাজনৈতিক বেনিফিশিয়ারি টোটালি বিএনপি হয়েছে। সেটা আমি আলাদা ব্যাখ্যা আছে, আমি বলবো কীভাবে হয়েছে। কারণ টোটাল সেকুলার ফ্রন্ট মনে করেছে যে না, আমাদের এখানে তো একটা পলিটিক্যাল ইমব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে, এখানে মৌলবাদের উত্থান ঘটছে বা ইত্যাদি ইত্যাদি। সুতরাং বিএনপিকে সবাই গিয়ে আশ্রয় নিয়েছে সেখানে, এবং এই আশ্রয় নিতে গিয়ে যে পরিমাণ বিএনপির বন্দনা করেছে, ঠিক আছে, ঠিক তারপর পরে তারেক রহমানের আগমনের অসাধারণ মানে প্রটোকল অ্যান্ড টোটাল বাংলাদেশ একটা জায়গায় ফেলে পড়া, এবং তারপর পর বেগম খালেদা জিয়ার মানে অবিস্মরণীয় যে জানাজা, যেটা হয়তো আমার কাছে মনে হয় যে বিএনপিও কল্পনা করে নাই যে এত পরিমাণ মানুষের রেসপন্স হবে। এই 3টা ঘটনায় একটা লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করেছে। এখন আপনি এটার জন্য কি কেউ দায়ী? আমি মনে করি যে না, এটা পরিস্থিতি এই জিনিসটা তৈরি করেছে বা যে কোনো কারণে যেটা হয়েছে। এখন এটার বেনিফিট কি বিএনপির আখেরে বিএনপির পক্ষে আসবে না বিপক্ষে যাবে, সেটা আলাদা বিতর্ক, যেটা আমাদের ইস্যু না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 3টি ঘটনার মধ্য দিয়ে একই সাথে মিডিয়া, একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন, একই সাথে আপনি দেখবেন যে দেশে বিভিন্ন বৈদেশিক সংস্থা দেখলাম যে একেবারে লাইন ধরে গিয়ে তারা এক ধরনের মানে সবাই উইশ করছে এমবাসিগুলো। এবং একটা দৃশ্য আমি জানি না, আমার অভিজ্ঞতার ত্রুটি থাকতে পারে, একটা দৃশ্য আমার চোখে লেগেছে যে বেগম খালেদা জিয়ার কবরে যখন তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করছিলেন, তখন আমি দেখলাম সেনাবাহিনী যেভাবে ওই যে সেলিউট দিয়ে পেছনে এসে এক ধরনের দাঁড়ায় এবং এরপরে রাষ্ট্রপ্রধানরা পুষ্পস্তবক অর্পণ করে, সেই ঘটনাটা আমি অতীতে কখনো কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখি নাই। সেটা হয়তো বেগম খালেদা জিয়ার জন্য করা হয়েছে, এটা একটা দৃশ্য। আরেকটা ঘটনা খুব আলোচিত হয়েছে, সেটা হচ্ছে এনএসআই এর হেড, উনি পলিটিক্যাল পার্টি অফিসে গিয়ে উনি দেখা করেছেন। দেখেন, আমরা কিন্তু ওই যে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে শুনি যে ওনারা সেনাবাহিনী প্রধানের সাথে গিয়ে ওনারা দেখা করেছেন, এইটা যেমনি খুবই দৃষ্টিকটু উঠে গেছে বিভিন্ন সময়ে, ঠিক এটাকে নিয়েও সমালোচনা হয়েছে। আবার মজার ঘটনা হচ্ছে যারা এটাকে সমালোচনা করছেন তারা কিন্তু ওইটা আবার করেছেন, তারা কিন্তু ওইটাকে আবার খারাপভাবে দেখছেন না যে দেখা সাক্ষাতের বিষয়টা। তা আমি যেটা মনে করি যে এই ইমব্যালেন্স যেটা ঘটেছে, 17 বছর পরে তারেক রহমান দেশে এসেছেন, সেই আলোচনাটা ধরেন বিএনপি কতটুকু সিকিউরিটি চেয়েছে। আমি যতটুকু শুনেছি যে বিএনপির একজন খুব দায়িত্বশীল পর্যায়ের নেতা আমাকে বলেছেন যে আমরা তো সিকিউরিটি চেয়েছি, প্রোটোকল চাই নাই। তাহলে সিকিউরিটির বাইরে এত প্রোটোকল কেন দেওয়া হলো? এটা কি কোনো রিস্ক ছিল, কোনো ধরনের ঝুঁকি ছিল? তো রিস্ক তো ওসমান হাদিরও ছিল। ওসমান হাদিকে হত্যা করা হবে, সে তো নিজেই বলেছে আমাকে যদি মেরে ফেলা হয় আমার বিচারটা কইরেন। দেখেন আজকে কত প্রাসঙ্গিক হচ্ছে। তাহলে ওসমান হাদি, আচ্ছা ওসমান হাদিকে আপনি বাঁচাতে পারলেন না, তাকে মেরে ফেলা হলো, তারপর খুনিকেও তো আপনি ধরতে পারলেন না, আপনার প্রোটোকল কোথায়, আপনার সিকিউরিটি কোথায়? তাহলে এই প্রশ্নগুলো, যুক্তিগুলো উঠবে যে তাহলে কি বিশেষ ব্যক্তিদের জন্য রাষ্ট্র? তারপর আরো কিছু দিক এসেছে চোখে, যেমন ধরেন একই দিনে ন্যাশনাল আইডি কার্ড তৈরি করা, ভোটার তৈরি করা, বিভিন্ন ইস্যুগুলো। এখন যে কেউ ভাবতে পারে যে আমি কি এই প্রিভিলেজটাকে আমি পাই,
বাংলাদেশে তো প্রচুর মানুষ ন্যাশনাল আইডি কার্ড তুলতে গিয়ে, পাসপোর্ট তুলতে গেলে, কিন্তু এই জিনিসগুলোকে ঘটা করে দেখানো হয়েছে। উনি পাসপোর্ট অফিসে ঢুকছেন, ওনার ছবি তোলা হচ্ছে, সেটাকে লাইভ করা হয়েছে। এই জিনিসগুলো আমি ডাক্তার জাহেদের সাথে একমত যে এগুলো এক ধরনের মোশাহেবি আচরণ করা হয়েছে। টেলিভিশনে আমি রিপোর্ট দেখেছি যে তারেক রহমান ওনার শ্বশুর বাড়িতে যাচ্ছেন, ঠিক আছে, এই নিউজটাও সাংবাদিকেরা দৌড়ায় দৌড়ায় লাইভ করতেছেন, ঠিক আছে। কথা হচ্ছে যে এই জিনিসগুলো ইমব্যালেন্স তৈরি করেছে। আমি যদি বলি, আপনারা তো বলবেন যে এটার সাথে ইলেকশন ফিল্ডের বা লেভেল প্লেইং ফিল্ডের সম্পর্ক আছে ভাই, ঠিক আছে। আপনাকে দেখলে যখন এসপি সাহেব দাঁড়ায় যায়, তখন পিপল দেখে আরে বাবারে, ওনারা দেখে এসপি সাহেব, ওনারা দেখে অনেক, এটা হয়তো আপনার এক্সিকিউটিভ লেভেলে চোখে পড়বে না, কিন্তু মানুষ বুঝে নিবে যে ডাক্তার জাহেদ অনেক পাওয়ারফুল লোক, ভোটের মাঠে এটার একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, ভোটের মাঠে এটা ফ্যাক্টর হয়। তো এই নানা কারণগুলো আমি যেটা মনে করি যেটা হয়েছে, এটা বিএনপিটা সিদ্ধান্ত নেবে কি করবে, তারা কি আলাদা করে নেবে না নেবে না। যেমন আমি তো দেখেছি যে তারেক রহমান, উনি দেখলাম ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে বাসা থেকে অফিসে। আমার মনে হয় উনি এটা ইচ্ছাকৃতভাবেই করেছেন যে আপনারা আমাকে এত প্রোটোকল দিয়েন না, আমি আপনাদের এত প্রোটোকল চাই না, হয়তো উনি চেয়েছেন। আমি ওনার সাথে যখন আলাপ করেছি, উনি কিন্তু একটা স্পেসিফিক কথা বলেছেন, যেটা আমার ভালো লেগেছে। উনি বলেছে, দেখেন আমি আমার ড্রাইভারকে ইনস্ট্রাক্ট করেছি যে প্রত্যেকটা সিগন্যালে দাঁড়াতে হবে, কারণ ওনাকে যে প্রোটোকল দিচ্ছিল বা সিকিউরিটি দিচ্ছিল তারা সিগন্যাল মানছিল না। উনি কিন্তু বাধ্য করেছেন যে না, সিগন্যাল মানতে হবে। তো এটা আমি যেটা মনে করেছি, উনি কিন্তু বুঝতে পেরেছেন, হয়তো উনি হয়তো লাগামটা টেনে ধরেছেন, বাট ইতিমধ্যে যেটা হওয়ার সেটা তো একটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে গভর্নমেন্ট, ইলেকশন কমিশন কিভাবে করবেন আমি জানি না। যেমন আরেকটা বিতর্ক উঠেছে, ইলেকশন কমিশন রিকোয়েস্ট করেছেন যে ওনার সফর বাতিল করার জন্য, উত্তরবঙ্গ সফর বাতিল করার জন্য। ইলেকশন কমিশনের এই জায়গাগুলোকে, আরো একটা বিষয় আপনাকে বলি, এটা যদিও প্রাসঙ্গিক না, আপনি দেখেন নির্বাচনী আচরণ বিধিতে পোস্টার তুলে ফেলার অর্ডার দেওয়া হয়েছিল আমাদের সবাইকে। আমি আমার কনস্টিটিউয়েন্সিতে লোকদেরকে ভাগ করে করে দিয়ে পোস্টার ছিড়িয়েছি, তারপরও দুইটা ওই আমার পোস্টারের উপরও আমার অন্যান্য প্রতিনিধিদের পোস্টার লাগিয়েছিল। তো তাদেরগুলো যখন সরানো হয়েছে, আমার দুইটা পোস্টার আবার দেখা গেছে, সেটার জন্য 10,000 টাকা জরিমানা দিতে হয়েছে আমাকে, এবং আমাদের অন্যান্যদেরকেও করেছে, সবাইকে করেছে। ঢাকা শহরে কি আপনি দেখেন না পোস্টার? দেখেছেন কারো পোস্টারের জন্য কোনো জরিমানা করতে? তাহলে আচরণবিধি ফেনীতে খুব কঠোর, ফেনীতে খুব কঠোর, ঢাকায় কেন শিথিল? এই জায়গাগুলো ইলেকশন কমিশনকে খুবই, আমি মনে করেছি যে এই জায়গাটা, মানে অর্থাৎ ইলেকশন কমিশন যে শার্প কথাবার্তা বলছে, যে কঠোর কথাবার্তা বলছে, ভাই হয় বাস্তবায়ন করে, নাহলে এগুলো বললে তো মানুষ মনে করবে ধর 2 পয়সার দাম নাই এদের কথা। সাইফুল হক, এই যে মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন যে 3টি ঘটনার প্রেক্ষাপট টেনে যে লেভেল প্লেইং ফিল্ডটা মানে নষ্ট হলো কিনা, এবং নির্বাচন কমিশনের যেই এক এক জায়গায় এক এক ধরনের আচরণ, আপনার নিজেও ঢাকা 12তে প্রার্থী, এই যে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হলো কিনা, আপনি সন্তুষ্ট কিনা? আমাদের 2 আলোচক একটা অংশের তারা কথা বলেছেন, সেটা আপনারা শুনলেন। লেভেল প্লেইং ফিল্ড এখনো নিশ্চিত করা গেছে, আমি ঢাকা 12 প্রার্থী হিসেবে এটাকে আমি এখনো খুব নিশ্চিত বলতে পারবো না। মঞ্জু বেশ কিছু উদাহরণের কথা বললেন, ডক্টর জাহেদ 2-1টা বিষয় উল্লেখ করলেন। তো লেভেল প্লেইং ফিল্ড কথাটা শুনতে মানে খুব সুন্দর লাগে না তো, বাট এখন আমি একটু অন্য আসপেক্টে বলি। আপনি বললেন যে আপনি 25 লাখ টাকার উপরে খরচ করা যাবে না। তো যারা ইতিমধ্যে কেউ 1-2 কোটি 3 কোটি টাকা খরচ করে ফেলেছেন প্রাক নির্বাচনী তৎপরতায়, যেগুলো ভিজিবল, সেসব ব্যাপারে কি আপনি কোনো কনসার্ন ব্যক্ত করেছেন, কোনো পদক্ষেপ নিয়েছেন, কোনো উদ্যোগ নিয়েছেন, নাকি দলের শক্তি, প্রার্থীর শক্তি বিবেচনা করে আইনটা চলবে? তার মানে আইনটা ওই যে মঞ্জু বললেন না, তো ফেনীর জন্য একটা আইন, ঢাকার জন্য আরেকটা আইন, বা অন্য অঞ্চলের জন্য হয়তো আরেকটা আইন। তো এই জায়গাটা, এবং প্রশাসনের যে আচরণ, আমি এখনো খুব বড় দাগের কোনো ব্যত্যয় ঘটেছে যেটা নির্বাচনকে, মানে আমাদের যে ধরনের নির্বাচন প্রশ্নবিদ্ধ করবে, এরকম জায়গা আমি দেখি না। কিন্তু কিছু ঘটনা আছে, পক্ষপাতিত্ব আছে, আর কিছুটা উপেক্ষা করা আছে, না দেখার বিষয় আছে, এটাকে যেটা বললাম ওভারলুক করার প্রবণতা আছে, এগুলো আছে। এগুলো ওই আগেকার সাথে যুক্ত। প্রশাসন ওই ঝুঁকির জায়গাটা যেতে চায় না। এখনো পর্যন্ত প্রশাসন ল এনফোর্সিং এজেন্সির পেশাদারি দায়িত্বের মধ্যে আসতে পারেনি।
আমাদের এখানে গত কদশকে দলীয় আনুগত্য প্রমাণের পরীক্ষা দেবার প্রতিযোগিতায় আমার পুলিশের বড় কর্মকর্তারা, আমার বিভিন্ন বাহিনী অথবা জনপ্রশাসনে যারা আছেন, তারা দলীয় আনুগত্যের পরীক্ষা তারা দেবার প্রতিযোগিতায় তারা থাকেন। ওই যে বললেন লেভেল প্লেইং ফিল্ড, তো অফিসিয়ালি সরকারের দিক থেকে কিছু সিদ্ধান্ত আছে, বিশেষ করে নির্বাচন কমিশনের দিক থেকে আরপিওর মধ্যে তাদের যে আচরণবিধির মধ্যে অনেকগুলো ভালো ভালো কথা আছে, কিন্তু বাস্তবে তো সেগুলো অধিকাংশ সেগুলো কিন্তু প্রয়োগের জায়গাটা নাই। তাহলে এটাকে আপনি, এবং এটা যে প্রার্থী যত শক্তিশালী রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তিনি তত বেশি তিনি কিছুটা মুক্ত থাকেন এবং তাকে অত বেশি আইনের আওতায় আনা যায় না বা আনতে পারেন না। তো এগুলো হচ্ছে আমাদের পুরনো যে লিগ্যাসি, সে জায়গা থেকে এটা কাটিয়ে উঠতে হয়তো সময় লাগবে। কিন্তু আমি মনে করি এই লেভেল প্লেইং ফিল্ড, এখন ধরেন আপনি 100 মিটার একটা দৌড়, আপনি একজন শুরু করছে 80 মিটার থেকে, তাকে বাকি মাত্র 20 মিটার তাকে পার হতে হবে, আরেকজন শুরু করছে 0 থেকে, কেউ শুরু করছে 10 থেকে, তাহলে এটা তো কোনো লেভেল প্লেইং ফিল্ড হলো না। এবং আপনি এরপরে প্রাসঙ্গিকভাবে আপনি খরচ করার কথা 25 লাখ টাকা খরচ করবেন, কেউ 25 কোটি টাকা বা আরো বেশি। নির্বাচনের পরে যে হিসাব যেটা দেবেন, অলমোস্ট সম্ভবত আমি সহ সবাই হিসাব দেবেন 25 লক্ষ টাকা বা তার নিচে তারা খরচ করেছেন। পার্লামেন্ট মেম্বাররা বিসমিল্লাতে একটা চূড়ান্ত, আমি বলছি অধিকাংশ ক্ষেত্রে মিথ্যাচার করে তারা কিন্তু পার্লামেন্ট তারা ঢুকছেন। এটা বহু আগে, আজ থেকে 3 দশক আগে আমাদের পুলিশের একজন আইজি সাহেব তিনি একথা বলেছিলেন, সেটা বহু আগের কথা, এটা মানে 96-এর ইলেকশন বা এই সময়কালে। তো এগুলো হচ্ছে বিসমিল্লাহ। আমরা এখন এগুলো ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন তো গণতন্ত্রের, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, তো নিশ্চয়ই এটা একমাত্র বিষয় না। তাহলে এই যে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো, হ্যাঁ, মূল্যবোধের প্রশ্ন, প্রতিযোগীর সমান, আমরা আগের দিনের যুদ্ধে দেখেছি না, প্রতিদ্বন্দ্বী যদি তরবারি যদি হাত থেকে পড়ে যেত, তাকে আরেকজন যার হাতে তরবারি, তিনি তাকে আঘাত করতেন না, তার হাতে তিনি তরবারিটা দিয়ে বলতেন, আসেন এখন আমরা সমানে সমানে আমরা লড়ি। তারপরে এটা তো বহু পুরনো সংস্কৃতি। তার মানে প্রতিদ্বন্দ্বীকেও আপনি সমান সুযোগটা দেওয়াটা নিশ্চিত করা, এই জায়গাটা, এটা হলো কাঙ্ক্ষিত জায়গাটা। কিন্তু আমি চাইলেও তো কালকে পারছি না। আমাদের সমাজ, সামাজিক মনস্তত্ত্ব, প্রশাসন, রাজনীতি, তো এখানে ওই যে শক্তের ভক্ত নরমের জম আমরা ছোটকালে যেগুলো শুনে আসছি, প্রশাসন এখন এইভাবেই চলছে। এর মধ্যে এখন তাহলে সমাধানটা কি? রাজনৈতিক দলগুলো যদি ভোকাল থাকে, আমার ভোটাররা যদি সচেতন থাকেন, স্টেক হোল্ডাররা যদি সচেতন থাকেন, এই পরিস্থিতি খানিকটা অবসান করানো যেতে পারে। একটা লম্বা পথ আপনাকে হাঁটতে হবে। দেশের 54 বছর যে দেশের বয়স, একটা সাধারণ নির্বাচনই তো আমরা এখনো করতে পারলাম না। গোটা অভ্যুত্থান তো হলো একটা ভোটের অধিকারের জন্য। 1 নম্বর প্রশ্ন তো এটা, আমি ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার চাই। আমি 5 বছর পর পর নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগটা চাই। আপনি ভোটের আয়োজন করলেন, কিন্তু মাগার ভোট দেবার কোনো সুযোগটা আপনার নাই। তার মানে কি, যে জন্য একটা অভ্যুত্থান করে 2000 ছাত্র, তরুণ, শ্রমিক সবাইকে জীবন দিয়ে একটা ওদেরকে বিদায় দিয়ে আমরা জায়গাটা এসছি, সেটাও তো আমরা, কিন্তু গত 1.5 বছরে কি আমরা এই ফেয়ার প্লে করতে পারলাম? এখানে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরকার কি গত 1.5 বছর আপনি তাদের একটু ঠিকই দেখেন না, তারা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমান আচরণ তারা করতে পেরেছেন? তারা ফার্স্ট ক্লাস এবং থার্ড ক্লাস তারা একটা দাঁড় করে রেখেছেন। 3টা দল হচ্ছে প্রথম শ্রেণীর দল, কারা? বিএনপি, জামাত আর আমাদের তরুণদের দল এনসিপি। বাকিরা হচ্ছেন ওই যে বলে না, দ্বিতীয় লিগে খেলবে অথবা তৃতীয় লিগে খেলবে। আমরা বলছি সিকিউরিটি কাউন্সিল এন্ড সিকিউরিটি, আর হচ্ছে আরেকটা হলো জেনারেল কাউন্সিল, মানে জেনারেল পরিষদ। তো সরকার নিজেই যার চরিত্র দিক থেকে, যার দল নিরপেক্ষ চরিত্র, যিনি সবাইকে সমানভাবে দেখবেন, তিনি তো একার বিসমিল্লাতেই তিনি তো পুরোপুরি পক্ষপাত দুষ্ট আচরণ তিনি করে আসছেন। এবং তিনি যে কোনো ক্রাইসিসে তিনি 3 দল ডাকেন, আর বাকিটা কিছুটা লজ্জা পেয়ে বিব্রত হয়ে, না অন্যান্য দল আছে তাদের একটু ডাকি, সবাইকে ডেকে ঢুকে। তো এগুলোর নাম তো লেভেল প্লেইং ফিল্ড না। আপনি তো বিসমিল্লাতেই তো আপনি পুরো জায়গাটা তো আপনি ইয়ে করে নিয়েছেন।
আপনি মানে আপনার যে পক্ষপাতিত্ব সে তো অনেক আগে থেকে তো আপনি সেটাকে নষ্ট করে ফেলেছেন। এই জন্য বলেছি সরকারের নিরপেক্ষতার পরীক্ষায় তার তার এই যে তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র বৈশিষ্ট্য পরীক্ষায় এটা প্রথম তাকে পাশ করা দরকার, যেটা আমাদের সমর্থিত সরকার বলে সরকার কিন্তু পাশ করতে পারেনি। আমরা কিছু ভালোবাসা দিয়ে কিছু গ্রেস নাম্বার দিয়ে কোনো মতে তাকে পাশ করিয়ে যাতে মোটামুটি নির্বাচন করে আমরা একটা পলিটিক্যাল অথরিটি সম্পন্ন গভর্নমেন্ট পেতে পারি। তো আমি এই বাক্যটা সেই গভর্নমেন্টে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করবো এরকম না, একটা হবে কিছু কম্পারেটিভলি একটা গণতান্ত্রিক, একটা দায়বদ্ধ জবাবদিহিমূলক এবং একটা প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট পাবো, সরকার পাবো। আনরিজলভ অনেক প্রশ্ন বহুদিন পর্যন্ত এরপরে আমাদেরকে চলতে হবে। আমার আপাতত এইটুকু প্রত্যাশা, আমার বড় প্রত্যাশা নেই। জি ডাক্তার জাহিদুর রহমান, যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে তত ভোটের সাথে গণভোটের বিষয়টি আলোচনা হচ্ছে। সরকারের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটের জন্য তারা নানা প্রচার প্রচারণা কার্যক্রম আমরা দেখেছি এই বেলায় শুরু হয়েছে। তথ্য উপদেষ্টা বলছেন সংস্কার ও ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে নাগরিকদের গণভোটে অংশ নিতে হবে। গণভোটে হ্যাঁ যদি বিপুলভাবে জয়ী না হয় তাহলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে, এরকম কথা বলা হচ্ছে। আর না জিতলে আবার ফ্যাসিস্ট আসার একটা সুযোগ তৈরি হবে, ফ্যাসিস্ট ফিরে আসবে। এই যে গণভোটে কে জিতবে আপনার কি বলে? আমি মানে প্রাথমিকভাবে মনে করি যে হ্যাঁ জেতারই কারণ আছে, সম্ভাবনা আছে। কারণ হলো মানে কেউ গণভোটের বিরুদ্ধে পাবলিকলি দাঁড়াবে এবং ক্যাম্পেইন করবে এই সুযোগ নাই। গণভোট নিয়ে বিএনপির কিছু মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে, কারণ হচ্ছে গণভোটে যেভাবে ইস্যুগুলো আনা হয়েছে এর মধ্যে আমি অন্তত বিএনপির কনসিস্টেন্সি দেখি। তাদের বেশ কিছু জায়গায় ছাড় দিয়েছিল, কিন্তু সাথে সাথে তারা বলেছে আমাদের কিছু নোট অফ ডিসেন্টস আছে, এগুলো আমরা মানব না। এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখুন, গণভোটে ক খ গ ঘ চারটা আছে, যদি গ আর ঘ আপনার থাকতো তাহলে আর কোনো সমস্যা ছিল না। গতে কতগুলো ইস্যু আছে যেগুলোতে কারো নোট অফ ডিসেন্ট নাই, এগুলো করতে বাধ্য থাকবে। ঘ হচ্ছে বাকি ইস্যুগুলো যে যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে সেভাবে করবে। কখতেও ইনফ্যাক্ট এখানে অনেক কনফিউশন তৈরি হয়েছে। আমি দেখেছি টকশোতে আমার সাথে এনসিপির লোকজন যে তত্ত্বাবধায়ক সরকারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, তাদের মনে হয় যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় না। ইটস রং, ও চায় কিন্তু ওর একটা জায়গায় একটা স্টেজে এসে নোট অফ ডিসেন্টস আছে। কমিশনগুলোর মধ্যে নির্বাচন কমিশন চায়, বাকিগুলো জুলাই সনদের মতো করে পুরোপুরি চায় না। আপার হাউস নোট অফ ডিসেন্ট নাই, কিন্তু যেভাবে গঠিত হবে সেটা নিয়ে আছে। এখন ক আর খ এগুলো তো নোট অফ ডিসেন্ট ছিল। আমি প্রায় বলেছি যে যখন আমরা সংস্কার নিয়ে আলাপ করতাম, সিরিয়াস সমালোচনার পরও বিএনপি তার জায়গায় স্টিক করেছে এবং আমি অ্যাগ্রি করি কখতে বিএনপির যে নোট অফ ডিসেন্টস আছে এটাকে আমি লজিক্যাল মনে করি না। আপনি যদি আপার হাউস লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে করেন তাহলে আসলে আপার দরকার আছে যে আপনি যদি কিছু লোকজনকে আরো এমপি বানাতে চান, অথবা কমিশনগুলো, শুধু নির্বাচন কমিশনটা বিএনপি একমত হয়েছে, বাকিগুলোতে সরকারের কিন্তু কিছু প্রভাব গঠনের ক্ষেত্রে রেখেছেনই। কমিশন তো সরকার না। এগুলো নিয়ে আমরা আসলে এখন বলছি, আমরা একটা সময় এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলেছি, লিখেছি, মানে এই হাসিনার পতনের আগে এগুলো অনেক পুরনো আলোচনা। কিন্তু বিএনপি এর পরও এগুলোতে স্টিক করেছে নোট অফ ডিসেন্ট নিয়ে। সেজন্য আমি মনে করি বিএনপি না ক্যাম্পেইন করতে পারবে না, হ্যাঁ জিতবে, এটা খুব মানে ফ্র্যাঙ্কলি বলা যায়। এটা নিয়ে কনফিউশন নেই। কিন্তু আমি যদি একটু আগ বাড়িয়ে বলি, এরপরে গণভোটের ইমপ্লিকেশন কি হবে, সেটার ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, আমি ধারণা করি সেটা নিয়ে কিছুটা হলেও ডিবেট শুরু হয়ে যেতে পারে। যদি ডিবেটে হয় তাহলে এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে আমরা এলাম সেই জায়গাটা আসলে তাহলে কোথায়? আর সমস্যাও দেখি না, কারণ আমরা গতে যা আছে আমরা এই কাজগুলো করে ফেলা, এবং তত্ত্বাবধায়ক সরকারও আসবে, নির্বাচন কমিশনও পুরোপুরি স্বাধীনভাবে তৈরি হবে। বিএনপি যেগুলো কমিট করেছে তার নোট অফ ডিসেন্টের মতো করেও যদি সে করে, আর গড় তো সবগুলো, এই যে আমাদের বিচার বিভাগ অলরেডি সচিবালয় সহ আলাদা হয়ে গেছে। আমরা বহু বছর এটা নিয়ে কথা বলেছি, আমরা আর্টিকেল 70 নিয়ে কথা বলেছি, সেটারও মোটা দাগে যা যা হবে যতদূর হবে। তো যেটা বলছিলাম আপনাকে, যতটুকু হওয়ার কথা আছে আমি এটাকে না উড়িয়ে দেই না। আমরা এই ধাক্কায় আমরা দূর যে আসতে পারা এটা খুবই ভালো হবে। আমি ধরে নিলাম আপার হাউস, আমি একটা ভবিষ্যৎবাণী করে রাখি, আপার হাউস যদি বিএনপি তার মতো করেও করে, আপার হাউস পিআর একটা বা দুটো টার্ম পরে করতে হবেই। কারণ হচ্ছে এটা নিয়ে এত কথাবার্তা হয়েছে, মানুষ না, মঞ্জু ভাইরা, আমি আশা করি ওনারা জিতবেন, কিন্তু যদি পরাজিত হন ওনারা রাজনীতি করবে না এগুলো, বা এই ক্যাম্পেইনের সময় করবে না, করবে কিন্তু এই যে দেখো বিএনপি কিন্তু এগুলো করছে, এগুলো করে লাভ করছে না, ক্ষতি করছে।
সো এগুলো পরের ধাপে হোক, এই ধাপে আমাদের যতটুকু আমরা অন্তত সবাই এগ্রি করেছি, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার, আমি এটাকে ছোট করে দেখি না। সাইফুল হক বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা সরকারই প্রথম নষ্ট করেছে এর সাথে। এক অর্থে ঠিক, আবার একই সাথে আমি আবার এভাবেও বলবো, মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এটাও হয়তো আমরা গ্রহণ করতে পারি যে সব দলকে আসলে সমানভাবে গুরুত্ব দেবে, এখানে সংখ্যাগরিষ্ঠতার একটা প্রশ্ন আছে। তবে এখানে একটা তবে আছে, আমি বিএনপি জামাতকে গুরুত্ব দেওয়ার কারণ ধরতে পারি, যে বিএনপি এখন সবচেয়ে বড় দল, জামাত অন্তত ভোটে পার্টিসিপেশন অনুসারে তার যে ভোটের পার্সেন্টেজ আছে তাকে আমরা সেকেন্ড দল ধরতে পারি। কিন্তু এনসিপি শুধু কিছু ফেস থাকার কারণে, যে দলটা ভোটে একবারও যায়নি, তার জনসমর্থন কি আছে না আছে আমরা কিছুই জানি না, তাকে আলাদা করে ট্রিট করা হচ্ছে, তাকে আলাদা করে ট্রিট করা হচ্ছে। কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা এবি পার্টিকে করা হচ্ছে না কেন? এগুলো পুরনো দল এবং মাঠে লড়াই করা দল। ইনফ্যাক্ট শেখ হাসিনার বিরুদ্ধে ওভার দ্য ইয়ার্স এগুলো তো আমরা পাশে থেকে দেখেছি, আমরা সামনে থেকে দেখেছি হোয়াট দে ডিড। ইভেন আমি একটু যোগ করতে চাই, 28 অক্টোবর ওই ক্র্যাকডাউনের পর বিএনপি যখন আসলে আর মাঠে সেতে ছিল না, তখন কিন্তু এনারা ছিলেন, এগুলো আমাদের চোখের সামনে ঘটা ঘটনা। সুতরাং এনসিপিকে যদি ওই গুরুত্ব দেওয়া হয়, এই দলগুলো সমান গুরুত্ব প্রাপ্য। গণভোটে হ্যার পক্ষে প্রচার চালাতে 270 আসনে অ্যাম্বাসেডর নিয়োগ দিবে এনসিপি। এটা তাদের জন্য একটা বড় জায়গা। কেন বলি, আসলে হ্যাঁ তারা জেতাবেন, তারা এখন এটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আমি তাদের স্ট্র্যাটেজিটা বুঝতে পারি। তারা 30টা সিটে পার্টিসিপেট করে কয়টা কিছুতে জিতবেন লোয়ার হাউসে, কিন্তু যদি গণভোট পুরো ইমপ্লিমেন্টেড হয়, তাহলে আপার হাউস যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, তাদের 30টা যদি পান, সেখানে তাদের টোটাল যে ভোটের পার্সেন্টেজ হবে সেটার ভিত্তিতে তারা আপার হাউসেও কিছু সিট পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং জামাতের জন্য মানে ওই যারা জোট আছে তাদের জন্য আপার হাউস দলীয় জোট যেটি, হ্যাঁ তাদের জন্য মানে যদি তারা ভোট, আমি তো মনে করি যে এই জোটটা যেহেতু আমাদের ফার্স্ট পাস দ্য পোস্টে লোয়ার হাউস হচ্ছে, তারা সিট ভালো পাবেন না। কারণ ফার্স্ট পাস দ্য পোস্টে আসলে দিনের শেষে একটা কাস্টেড ভোটের 40-45% মতো ভোট পেতে হয়। তো ধরুন এই জোটের ভোট একসময় ওই সিটে 10% 20% ছিল, এটা ওই জায়গায় যাওয়া কঠিন। কিন্তু এই যে টোটাল পপুলার ভোট অনেক বাড়বে, এটা আমি বিশ্বাস করি। তো সেটার জন্য তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে বেটার করবেন। সুতরাং তাদের স্ট্র্যাটেজি ঠিক আছে। জি, মুজিবুর রহমান মুজি, যে গণ আছে মানে আপার হাউস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী হতে হবে, সেটা হচ্ছে আমার একটা সংশয় আছে। মুজিবুর রহমান মুজি, যে গণভোট নিয়ে আপনি আসলে কতটা আশাবাদী? আমি তো খুবই আশাবাদী গণভোট নিয়ে। আমিও ক্যাম্পেইন করেছি এলাকায়, আমি কয়েকটা কাজ করে দেখেছি যে গণভোটকে কোনোভাবেই না ভোট দেওয়ার, মানে ধরুন গণভোটে যদি কেউ না ভোটের জন্য ক্যাম্পেইন করে, তাহলে বোঝা যাবে যে আমরা যে সংস্কারটা চাই, পরিবর্তনটা চাই, সেই পরিবর্তনের বিপক্ষে। দেখেন, আমি সবসময় বলেছি, তখনও প্রচুর আর্গুমেন্ট করেছি, আমরা ডিবেট করেছি, সাইফুল ভাই ছিলেন, ডক্টর জাহেদ ছিলেন। আমি বলেছি এই গণভোটের জায়গাটা অ্যাজ এ হোল আমরা এটাকে সাপোর্ট করছি। এটার হয়তো 2টা জায়গায় আমারও দ্বিমত আছে, 3টা জায়গায় হয়তো আমারও হয় না, আমাদেরও নোট অফ ডিসেন্ট আছে কোনো ছোটোখাটো জায়গায়। এটা হচ্ছে একটা কম্প্যাক্ট বা একটা গুচ্ছ প্রস্তাবনা। অ্যাজ এ হোল এটার ইম্প্যাক্টটা বাংলাদেশের জন্য ভালো হবে। ধরেন একজন প্রধানমন্ত্রী যদি পরপর 2 বার বা 10 বছরের না হয়, এটা যদি আমরা স্ট্রিক করতে পারি, এটা কেউ বলেছেন এটা অগণতান্ত্রিক, কিন্তু এটা তো পৃথিবীতে বিভিন্ন জায়গায় এটা সুফল আছে। সুতরাং এটাকে আমরা যদি করতে পারি। 2 নম্বরে হচ্ছে যে আরও অনেকগুলো বিষয়, যেন আপার হাউসটা যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, দেন আপনার আমাদের প্রধান নির্বাচন কমিশনার, দুদক, পিএসসি, এই কমিটি, এগুলো যদি কমিটির মধ্য দিয়ে হয়, আর্টিকেল 70 যে সুফলটা যদি এমপিরাও করতে পারেন, এইভাবে অনেকগুলো ইস্যু আছে। এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটাও আমি বলেছি যে এটা বিএনপি যে জায়গায় আপত্তি করেছে, এটাও যদি বিএনপি না করতে পারতো, মানে নোট অফ ডিসেন্টটা না দিতে পারতো, সেটা ভালো হতো। এখন দেখেন সমস্যা কোথায় হচ্ছে, বিএনপি কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমি জানি না এনসিপি করেছে কিনা, ফাইনালি আমি এখনো যতটুকু জানি অফিসিয়ালি এনসিপি এখনো জুলাই সনদে স্বাক্ষর করে না। তাহলে যারা জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, তারা তো এটাতে হ্যাঁ ভোট দেওয়ার যদি আমরা না দেই, হ্যাঁ ভোটের জন্য যদি আমরা ক্যাম্পেইন না করি, তাহলে বোঝা যাচ্ছে যে এটা আমাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড। আমি 3 দিন আগে আমার ফেনী 2 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি বিএনপির প্রার্থী, ওনার আমি দেখতে গিয়েছিলাম ওনাকে। তো ওনার গিয়ে আমি ওনাকে বলেছি যে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমরা যখন ক্যাম্পেইন করতে যাব, আমরা হ্যাঁ ভোটের জন্য বলছি, আপনিও যদি বলেন ভালো হয়। তো উনি আমাকে বললেন যে এটা আমার দলের নীতি নির্ধারণী ডিসিশন, যেটা আসবে সিদ্ধান্ত সেটা আমরা করব। তার মানে বোঝা যাচ্ছে দলের পক্ষ থেকে এখনো ওনাদের সিদ্ধান্ত আসে নাই, বা আমি জানি না। কিন্তু আবার মির্জা ফখরুল সাহেবকে দেখেছি, উনি বলেছেন, পরিষ্কার করেছেন যে না আমরা হ্যাঁ ভোটার। কিন্তু বিএনপির কোনো প্রার্থীকে আমরা এখনো দেখি নাই যে ওনারা
হ্যাঁ ভোটের জন্য গণভোটে campaign হ্যাঁ করছে। ভোটের পক্ষে আমার একটা প্রচার প্রস্তাব চালানো। আজকে আপনার মাধ্যমে বা আমাদের মাধ্যমে দিতে চাই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে উচিত হবে নির্বাচনী পোস্টারে বা ক্যাম্পেইনে আমরা একই সাথে যে ধানের শীষে ভোট চাইবে, যে ইগলে ভোট চাইবে, যে যে যার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইবে, পাশাপাশি সবাই যদি হ্যাঁ ভোটের জন্য ভোট চায়, তাইলে আমি মনে করি এটা একটা জাস্টিফিকেশন হবে যে আমরা এই পরিবর্তনটা চাই। আর যে জিনিসগুলোতে নোট অফ ডিসেন্ট আছে এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব, এগুলো নিয়ে যুক্তিতর্ক হবে, এগুলো নিয়ে আমাদের পরবর্তী রাজনৈতিক মতপার্থক্য বা প্রচারণা আমরা করব। আমি যেটা মনে করি এই জুলাই অভ্যুত্থানের এটা একটা কমিটমেন্ট আমাদের, যে আমরা যে পরিবর্তনটা চেয়েছি সব পরিবর্তন একই দিনে সম্ভব না। ডাক্তার জাহেদ সবসময় বলতেন যে সব পরিবর্তন একই দিনে সম্ভব না, আমি এটা মনে করি এটা সব সম্ভব না, কিন্তু কিছু পরিবর্তন তো সম্ভব, কিছু পরিবর্তন তো আমাদের করতে হবে। এই কিছু পরিবর্তন যদি আমরা এর মধ্য দিয়ে করতে পারি তাহলে অন্তত জুলাই অভ্যুত্থানের প্রধান অ্যাচিভমেন্ট তো আমরা পেয়ে গেছি, শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। সেকেন্ড অ্যাচিভমেন্ট হবে আমাদের জুলাই সনদটা, এবং এটার জন্যই গণভোটে হ্যাঁ দিতে হবে। এটা আমি মনে করি দেশের মানুষের এটা ভাবা উচিত। এবং যারা এটাতে দিবেন না, আরও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, অনেকে বলে যে আওয়ামী লীগ নাকি ন্যায় নাতে দিবে। আমি বলি যে আওয়ামী লীগেরই উচিত হ্যাঁ ভোটে দেওয়া বেশি, কারণ এই হাঁটা যদি বিজয়ী হয় এবং এই কনস্টিটিউশন যদি প্রভিশনটা হয়, সবচাইতে বেশি বেনিফিটেড হবে আওয়ামী লীগ পলিটিক্যালি। কারণ ওই যে তত্ত্বাবধায়ক সরকার থাকলেই তো তার আবার একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে বিজয়ের সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী একজন 10 বছর ধরে থাকার এটা খর্ব হলেই তো আওয়ামী লীগের কারো আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ আছে। কিন্তু এটা যদি না হয় তাহলে তো আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন হওয়ারটাই সুযোগটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি দেখি যে এই গণভোটে হাঁ ভোট কারো স্বার্থের বিরুদ্ধে না, টুকটাক দ্বিমত থাকতে পারে, কিন্তু অ্যাজ এ হোল বাংলাদেশের মানুষের প্রত্যেকের স্বার্থের পক্ষে। এবং এটা জনগণের এই মাত্র একটা ক্ষমতা এসেছে, কনস্টিটিউশন অ্যামেন্ড করার চূড়ান্ত ক্ষমতা কিন্তু আমাদের 2/3 যদি মেজরিটি পায় আমাদের এমপিরা করেন, কিন্তু ফাইনালি কিন্তু জনগণের ভোট নিতে হয়। আমরা যে বলি না যে জনগণ এটা চায়, সুতরাং জনগণের হাতে ওই যে কথাটা বলা হয়েছে যে ক্ষমতা এখন জনগণের চাবি, ক্ষমতার চাবি এখন জনগণের হাতে, খুব কারেক্টলি আমি এটাকে সাপোর্ট করি। আমি মনে করি জনগণ এই রায়টা সুন্দরভাবে তারা দিবে, এবং এটাতে যদি যত বেশি পার্সেন্টেজে এই গণভোটে হ্যাঁ বিজয়ী হবে, ততই আমাদের মানে অবস্থানটা আরও সুদৃঢ় হবে, আমাদের সংবিধান সংশোধন এবং আমাদের এই প্রয়াসটা সার্থক হবে আমি মনে করি। জি, সাইফুল হক, এই যে গণভোট নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা, এবং ডাক্তার জাহেদুর রহমান বলছিলেন যে গণভোট হ্যাঁ জয়যুক্ত যদি হয়েও যায়, এরপরে এটার ইমপ্লিমেন্টেশন এবং এটার যে নানা দিকগুলো। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা বেশ আগেই গণভোটে হাঁ সূচক ভোট দেবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং দেশের ভোটার জনগণকে আমরা ডাক দিয়েছি। আমরা এবারকার আমি মনে করি যে মঞ্জু একটু বললেন, যারা জুলাই অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, এবং তাদের রাজনৈতিক বা নৈতিক একটা দায় আছে, সুতরাং সে দায় এটা একটা বিষয়। আমরা দীর্ঘ প্রায় বহু মাস আলাপ আলোচনা করে আমরা একটা সনদ তৈরি করেছি, এবং এনসিপি ছাড়া মনে হয় 2-1টা দল ছাড়া, হ্যাঁ কয়েকটা বামপন্থী দল ছাড়া বাকিরা সবাই স্বাক্ষর করেছে। ফলে আমরা তো এটার সিগনেটরিজ আমরা, ফলে এটাকে আমরা ধারণ করছি, এটাকে আমরা অন করছি। এটা 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 আমাদের অর্জন, এটাই শহীদদের অর্জন, অভ্যুত্থানের অর্জন। এটা এই জুলাই কমিশন নানা সমালোচনা হতে পারে, কিন্তু বাংলাদেশ তার হিস্ট্রিতে গত 54 বছরে আমি বলছি আপার টায়ারে রাষ্ট্র পরিচালনা, সরকার রাষ্ট্র ব্যবস্থার উপরিকাঠামোতে যে পরিবর্তনগুলো, যেগুলো অনেক বছর ধরে আলোচনার মধ্যে ছিল, এবার এটা একটা রাজনৈতিক জায়গাতে এসছে, আমরা একটা সিদ্ধান্তমূলক পর্যায়ে এসছি, একটা ঐতিহাসিক সুযোগে এবার তৈরি হয়েছে। আমরা বলি না যে বাংলাদেশ পুরনো জমানায় আর ফিরবে না, তাহলে পুরনো জমানায় না ফেরার জন্য রাষ্ট্র ব্যবস্থা, আমার সংবিধান, আমার গোটা আইনি প্রতিষ্ঠান বা বিচার ব্যবস্থা থেকে শুরু করে, তাহলে তার যে গণতন্ত্রায়ন বা তার যে প্রয়োজনীয়, তার যে রিফর্মের এজেন্ডা, এগুলো তো বহু বছর ধরে এগুলো পড়েছিল। তো সুতরাং এটা মনে করি এটা আমাদের একটা ঐতিহাসিক দায়, ন্যায্যতার প্রশ্ন। ভবিষ্যতে বাংলাদেশের পথ হাতে চলার ক্ষেত্রে গণভোট একটা আমি মনে করি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে এবার চিহ্নিত হবে। হ্যাঁ, প্রশ্ন উত্থাপনের ধরন নিয়ে আমাদের সমালোচনা আছে, কিছু আপত্তি আছে,
বিভ্রান্তি তৈরি হয়েছে। আপনি বলতে পারেন কতজন ভোটার 4টা প্রশ্ন সম্পর্কে জেনে সচেতনভাবে তারা ভোট প্রয়োগ করবেন? মানুষ বাবা বড় দাগের মানুষ বোঝে, মানুষ বড় দাগের বোঝে। অতি বুদ্ধিমানরা হয়তো একটু খতিয়ে দেখবেন, জানবেন, যারা সচেতন, কিন্তু বাকিরা অভ্যুত্থান হয়েছে, এই অর্জন হয়েছে বড় দাগের। এটা আমাদের একটা বড় দায়িত্ব। কি নিয়ে গণভোটে যাচ্ছি? আমি দেখলাম যে সরকার থেকে একটা আলী রিয়াজকে কমিটি প্রদান করে তারা একটা কি গণভোট ট্রেন সারা দেশব্যাপী, এটাকে আমি খুব ইতিবাচক মনে করি। এবং আমি অবশ্যই মনে করি, মঞ্জু খুব বললেন, আমিও একমত, দলগুলো তাদের নির্বাচনী ক্যাম্পেইনে, এটা আমাদের দায়িত্ব, ইভেন লিফলেটে বা আপনার প্রচারে যদি আপনি এটা আনতে পারেন, গণভোটে আপনি হাস্যচক দেবেন এবং নিজের প্রতীকের সাথে 1-2 লাইন যদি আপনি কথাও বলতে পারেন, সেটাই মনে করি মানুষকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে। সমস্যা যে এ পর্যন্ত বাংলাদেশ বা পৃথিবীর গুরুত্বপূর্ণ যেখানে রেফারেন্ডাম হয়েছে, সিঙ্গেল প্রশ্নের সেখানে রেফারেন্ডাম হয়েছে, কিন্তু এরকম একটা জটিলতার মধ্য দিয়ে মানুষকে পড়তে হয়নি। তো সেটা একটা বিষয়। আরেকটা এক্সট্রিম কথা বলি, দুর্ঘটনাক্রমে গণভোট ধরেন না ধরেন জয়যুক্ত হলো, তাতে কি সবকিছু কি আমাদের অর্জন কি বিসর্জনে পরিণত হবে? আমি এরকমটি মনে করি না। প্রথম হচ্ছে আমি কোনো সম্ভাবনা দেখি না এটা না জয়যুক্ত হওয়ার, আমি কোনো সম্ভাবনা দেখি না, কারণ আমরা সবাই মানুষ, একটি বিষয়তে একমত, এটা আমরা একমত। আর তারপরে হলো যে আরেকটা প্রশ্ন ডক্টর জাহিদ উল্লেখ করলেন, গণভোট যে হয় প্রত্যেকটা বিষয় ভাই, এই যে পার্লামেন্ট 180 দিন, যে পার্লামেন্ট কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে কাজ করবে, প্রতিটা আলাদা আলাদা করে এটা বিল আকারে উত্থাপিত হবে, এগুলো যাচাই বাছাই হবে, পার্লামেন্টে আলোচনা হবে, অনেক কিছু টিটবিটস কিন্তু পরিবর্তন আসবে, তারপরে এটা কিন্তু আইনে এটা পরিণত হবে। এখনো পর্যন্ত অনেক দূরের একটা লম্বা যাত্রা আছে। আরেকটা যদি ওই যে বললাম এক্সট্রিমকে যদি না জয়যুক্ত হয়, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চ, বিএনপি যারা আমরা 31 দফায় যারা আমরা একমত হয়েছে, আমাদের তো প্রায় কমিটমেন্ট আছে যে যখন গণভোট নিয়ে কোনো আলোচনাই নাই, যখন সংস্কার কমিশনের কোনো আলোচনাই নাই, তা আমাদের প্রায় কমিটমেন্ট আছে না। আমি মনে করি সেই কমিটমেন্ট তো আমাদের তো দায়বদ্ধতা আছে। সুতরাং সেগুলো আমি ওরকম একটা সিনারিও আমি কল্পনা করছি না। তারপরে মনে করি আমি আশাবাদী মানুষ, পরবর্তী পার্লামেন্টের একটা নতুন যাত্রা আমরা করতে পারবো, একটা দায়বদ্ধ এর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটা অভিযাত্রার পথে হাঁটতে পারবে। এবং আমি দেশের মানুষকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা এগুলো আমরা পৌঁছাবো সচেতনভাবে, মানুষ গণভোটের পক্ষে হাস্যচক ভোটটা দেবে। বাংলাদেশ যাতে কিন্তু একটা হবে, যদি না হলে ওই যেটা হবে যে আমার জুলাই অভ্যুত্থান, আমার জুলাই সনদ প্রশ্ন তুলবার একটা সুযোগ তৈরি হবে, এরকম একটা প্রশ্ন তুলবার সুযোগটা আমরা কাউকে কিন্তু আমরা কনসিয়াসলি আমরা দিতে চাই না। জি ডাক্তার জাহিদুর রহমান, দুটি বিষয়, যত ভোটের দিন ঘনিয়ে আসছে ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়ার প্রবণতা দেখছি, এক দল আরেক দলের ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দেওয়ার প্রবণতা, এবং মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন যদি হ্যাঁ ভোট না যেতে তাহলে বরং হ্যাঁ ভোট জিতলে আওয়ামী লীগের একটা হ্যাঁটা যদি জিতে তাহলে আওয়ামী লীগের একটা পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। এই তিনটি বিষয় আপনার মন্তব্য জানবো। ভোটে অপবাদ খানিকটা দেওয়া হতেই পারে, যদি সেটা ক্রেডিবল অপবাদ হয়। ভোট মানে কি আসলে, আপনি আমাকে কেন সমর্থন করবেন, তো আমি কি ভালো কি করতে চাই, আরেকজনকে রেখে আপনি আমাকে দিবেন, হ্যাঁ উনি কতটা খারাপ, এই চর্চা ভালো কিনা ভিন্ন আলোচনা। কেউ বলতে পারেন যে শুধু আমি আমার কমিটমেন্ট বলি, সেটা হতে পারে, আবার কারো কৌশল এটা হতে পারে, কিন্তু আমরা যেন মিথ্যাচার না করে বেড়াই, সেটা হচ্ছে ব্যাপার। আর চাইলেও আমরা এই অপবাদের পরিস্থিতি আমাদের মতো দেশে কাজ করে, কারণ আমাদের একটা ওই যে নেগেটিভ ভোটের একটা প্রবণতা আছে, যে আমরা মাঝে মাঝে ওকে ঠেকানোর জন্য আপনাকে ভোট দিচ্ছি। কিন্তু ধর্মের দোহাই এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি একটু ভদ্রভাবে বলি, দ্বিচারিতা আমাদের শ্রদ্ধেয় সম্পাদক নুরুল কবির আরো ক্রুড একটা শব্দ বলেন। কেন বলছি, উনি কি ধর্মের রাজনীতি করছেন, আমি এই প্রশ্নটা করতে চাই। উনি মাঝে মাঝেই ইভেন কিছু লোকজনের কাছে বলেন যে তারা ধর্মীয় রাজনীতি করেন না, তারা শরিয়া কায়েম করবেন না, ইত্যাদি ইত্যাদি বলেন। তো যদি তা বলে থাকেন, তাহলে উনি আবার ধর্মের দোহাই দিয়ে যে ভোট চাচ্ছেন,
মানে খুব ইন্টারেস্টিং। আমি আমার বাসায় এই জিনিসটা শুনলাম, আমার বাসায়ও তাদের নারী প্রতিনিধিরা আসলেন, তারা কথা বলছেন, আমি আমার রুম থেকে শুনতে পাচ্ছি আপনার ইমানি দায়িত্ব আছে ভোট দেওয়ার। মাই এক্সপেরিয়েন্স এতদিন পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তাহলে খেয়াল করুন, আমরা যদি এটা হয় যে ঠিক আছে আমরা একটা ইসলামী দল, আমরা ইসলামী শরিয়া কায়েম করব, আমাকে ভোট দেন, আপনার ইমানি দায়িত্ব এটা, ধরে নিলাম যে এটা তারা তখন বললেন, আপনি কিছুটা হলে এটাকে কারেক্ট করতে পারেন। মিস্টার তাহের শ্রীরাধা দত্তের কাছে বলছেন আমরা তো শরিয়া টরিয়া করছি না, এটা বিবিসি বাংলা রিপোর্টে এসছে, ওনারা ডিসওনও করেন নাই। তাদের অনেক ক্যান্ডিডেট আমার পাশে বসে শরিয়া কায়েম করার কথা বলে, কিন্তু আজ পর্যন্ত কি তাদের অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আছে কায়েম করবেন বা করবেন না? ওনার শরিয়া থাকা উচিত কি অনুচিত ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু উনি যখন বলছেন আমরা একটা ইসলামী দল, নামের সাথে ইসলামী আছে, মঞ্জু ভাইয়ের সাবেক দল, মঞ্জু ভাই অনেক ভালো জানেন তাদের সম্পর্কে, তাদের কনস্টিটিউশন আপনি যদি পড়ে দেখেন সেটা যেভাবে লেখা আছে, মনে হয় যে সেটা করবেন, তাহলে কিন্তু আপনি সৎভাবে বলেন আমি শরিয়া কায়েম করবো, সো আপনার ভোট দেয়া ধর্ম না, আপনার ইমানি দায়িত্ব। আপনি যদি মুসলমান হন সেটা নিয়ে আবার কেউ প্রশ্ন করবে আপনি কি আসলে ইসলামী দল, কারণ জামাত ইসলামী দল না, এই আলাপ তাদের সাথে জোটে থাকা ইসলামী আন্দোলনের বড় নেতাদের খুবই সিগনিফিক্যান্ট ইয়ে আছে। তো সেটা হলো একেবারে মানে খুব বাজে রকম একটা ডাবল স্ট্যান্ডার্ড, জনগণ এগুলো নিশ্চয়ই মার্ক করছে। এই শরিয়া আইনের মধ্যে কি এই যে বুর্জোয়া ডেমোক্রেটিক ফেজে ভোটের কোনো বিধান আছে? আমি এই প্রশ্নটাও জানতে চেয়েছি তাদের অনেকের কাছে, আমি জানতে চেয়েছি তাদের, যা আমার এই ডিবেট তাদের কয়েকজনের সাথে আমার হয়েছে অন রেকর্ড টিভি চ্যানেলে, এটা আমি জানতে চেয়েছি, কারণ আজ পর্যন্ত শরিয়া কায়েম হওয়া কোন স্টেট, এই যে ইরান যেটা এখন শেষ হচ্ছে, কোথাও কোনো ইউনিভার্সাল সাফরেজ যে আপনি সবাই ভোট দিতে পারবে, যে কেউ দাঁড়াতে পারবে, এরকম কোনো ব্যবস্থা কোনো দেশে নাই, এসবের কোনো জবাব নাই। হ্যাঁ ভোটের ক্ষেত্রে আওয়ামী লীগের পুনর্বাসনের আমি এভাবে দেখি না, ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনকে আমি রাদার একটা আইনি বিষয় বলে মনে করি। আমরা একটা বিচার মেনেছি, সালিশ মেনেছি, কি আওয়ামী লীগের বিচার হবে কিসের ভিত্তিতে, আওয়ামী লীগ সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল কিনা। আমরা কিন্তু এই পথে গেছি, আমাদের কিন্তু অন্য আইনও ছিল, পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978 বা 79 দুটো সালের একটা হবে, ওখানে একটা আছে, ওখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে, আমি মনে করি আওয়ামী লীগ ওগুলোও ভঙ্গ করেছে, পিপিআর ছিল, তো ওগুলো আমরা ওইটাই জানি, আমরা এটাই গেছি। তো হতে পারে তো যে আফটার ট্রায়াল আমাদের কোর্ট বা বিচারকরা মানে সিদ্ধান্ত নিলেন যে না, আওয়ামী লীগের লোকজন অপরাধ করেছে মানবতা বিরোধী, কিন্তু আওয়ামী লীগ সংগঠন হিসাবে সাংগঠনিকভাবে জড়িত ছিল না, তাহলে তো আওয়ামী লীগের নিষিদ্ধতা থাকে না, তখন আপনার এই যে কর্মকাণ্ড যে নিষিদ্ধ করেছেন এক্সিকিউটিভ অর্ডারে সেটাও থাকবে না। তো আমার কাছে মনে হয় এটা হাইলি ওই ধরনের একটা জায়গা, আমরা যেহেতু একটা সালিশ মেনেছি, আমরা কোর্টে গেছি, আমরা এটা চেয়েছি কিন্তু যে আওয়ামী লীগের বিচার হোক, বিচার হওয়া মানে ওই শাপলা চত্বরে শাহবাগের মতো না যে আমরা ফাঁসি ছাড়া আর কিছুই মানবো না, আমরা যেহেতু গেছি আমরা জুডিশিয়াল প্রসেসের দিকে। হাতে একেবারে সময় মুজিবুর রহমান মঞ্জু, যে ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়ার প্রবণতা, ধর্মের দোহাই তো নির্বাচন আসলে সবাই দেয়। আমি আপনাকে একটা প্রশ্ন করি পাল্টা, ধরেন কেউ বলছে যে আমি ক্ষমতায় গেলে ধর্মীয় শরিয়া কায়েম করব, আবার কেউ বলছে আমি ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী কোনো আইন কায়েম করব না, দুইটার মধ্যে পার্থক্য কি? যেটা শরিয়া বিরোধী না ওটা তো শরিয়ার পক্ষের। তো আপনি যদি ক্রিটিক্যালি ভাবেন, আমি তো দেখছি দুজনই একই বয়ান দিচ্ছেন, উনি বলছেন আমি ধর্মীয় আইন কায়েম করব, আর উনি বলছেন আমি ধর্ম বিরোধী কোনো আইন কায়েম করব না। তার মানে হচ্ছে প্রত্যেকে এখানে ধর্মকে উপজীব্য আকারে, ধর্মের প্রতি এক ধরনের নাজুক অবস্থাটাকে সবাই কাউন্ট করছেন। কারণটা কি? বাস্তবতা যেটা আমরা যেটা দেখি যে আমাদের দেশে ধর্মের প্রতি প্রত্যেকেরই একটা এক ধরনের মানে আমরা ধর্মের ব্যাপারে খুবই সেন্সিটিভ, বা ধর্মের প্রতি আমাদের সকলেরই একটা আনুগত্য আছে। এই জায়গাটা আমাদের ভেরি মানে রুট থেকে এটা আছে, যার ফলে এই অভিযোগটা সবার ক্ষেত্রে আছে। আমি এটা কিন্তু পাবলিকলি বহুবার বলেছি, আপনি দেখবেন ইলেকশন আসলে সেকুলার দলগুলো ধর্মমুখী হয়, আর ধর্মীয় দলগুলো কিছুটা সেকুলার আচরণ করে। যেমন জামাতকে আপনি দেখবেন প্রচুর পরিমাণ তারা হিন্দুদের মন্দিরে যাচ্ছে, হিন্দুদেরকে নিয়ে মিটিং করছে, আলাদা করে তাদের প্রার্থী দিচ্ছে, মানে তারা বোঝাতে চাচ্ছে যে আমরা অন্য ধর্মের প্রতি সহনশীল, অন্য ধর্মের প্রতি আমাদের কোনো বিরাগভাজনতা নাই। ঠিক একইভাবে আপনি দেখবেন বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এ ধরনের দলগুলো আছে, তারা কিন্তু এক্সট্রা মাহফিলে বেশি যায়, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যায়। সুতরাং রাজনীতিতে ধর্মের ব্যবহার এটা হয়েছে, এখনো হচ্ছে, এবং এইটার সবাই মিলে যদি এই বিষয়টাকে ক্লিয়ার না করা হয় তাহলে কিন্তু আপনি এখানে আমরা এই বিতর্ক শেষ করতে পারবো না। কারণ
আমি একটা কথা খুব রুট থেকে বলি, আমাদের এখানে যে ধর্ম আর আমি যেটা বলি আধুনিকতার যে একটা সংঘর্ষ দেখা যায়, এই সংঘর্ষটা কেন? এটা একটা রুট কজ আছে। সেটা হচ্ছে আমাদের দেশের 20 to 30% পিপল আপনি দেখবেন যে তারা ছোটবেলায় মক্তবে যায়, ছোটবেলায় তারা কোরআন পড়ে, তারা হাদিস শিখে, তারা পরিবার থেকে ধর্মীয় অনুভূতি শিখে, মা বাবারা পিটিয়ে পিটিয়ে নামাজ পড়ায়। সাইফুল ভাই পিটিয়ে নামাজ পড়াইছেন আপনাকে, আপনার মা বাবারা আমাদেরকে পিটাই পড়াইছে, জাহেদ থেকে তো কম পিটাইছে, পিটা মসজিদে পাঠাইছে। আবার একই সাথে এই সমাজেরই দেখবেন ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিখে, আর্ট কালচার শিখে, নাচ শিখে, হ্যাঁ, তার থিয়েটারে ভর্তি হয়, সে এক ধরনের আধুনিক জীবনযাপন বা চিত্রকলা নাট্যকলাতে গড়ে ওঠে। এটারও কিন্তু পার্সেন্টেজ মোর দেন 20 to 30%। এবং এই যে আমাদের যে সাধক মরমী শিল্পীরা শত শত বর্ষের পুরানো ঐতিহ্য, ঠিক একইভাবে এই ধর্মীয় ধারারও শত হাজার বছরের একটা ঐতিহ্য আছে। এই দুইটা রুট কজে আমাদের সোসাইটিতে 20 to 20 দুইটা সংঘাত মুখর, মানে এরা মনে করছে গান বাজনা শরিয়া বিরোধী, আর শরিয়ারা মনে করছে এই গান বাজনা মানে হচ্ছে এটা দোজকে যাবে। এই দুই মনোভাবাপন্ন লোকের উৎপাদন হচ্ছে আমাদের সোসাইটিতে। ফলে এই জায়গায় এই সংঘাতটা আমাদের লেগেই আছে। যখন ভোটের প্রসঙ্গ আসে, এই প্রসঙ্গটা যারা গান বাজনা আধুনিক যাদেরকে আমরা ওইভাবে দেখি, তারা বলে যে আমরা ধর্ম বিরোধী না তো, আমরা ধর্মের পক্ষে। আবার এই ধর্মের যারা আছেন তারা এসে বলার চেষ্টা করেন, না আমরা গান বাজনা বন্ধ করব না, আমরা সিনেমা হল চালু রাখবো, আমরা ধীরে ধীরে করবো, নানা রকমের ব্যাখ্যা এখানে আসে। কিন্তু সারা জীবনই দেখা যায় যে জেনারেল টাইমে একে অপরকে কিন্তু শত্রু হিসাবে, একে অপরের বিরুদ্ধে কিন্তু এক ধরনের বয়ান উৎপাদন করেন। তো এই জায়গাগুলো আমাদেরকে অনেক বেশি আলোচনায় আনতে হবে এবং সংঘাত কমিয়ে দিয়ে আমাদেরকে বলতে হবে, ভাই একই বাসায় হারমোনিয়াম আছে, একই বাসায় জায়নামাজও আছে। হাতে একেবারেই সময় নেই। সাইফুল হক, যে ভোটের মাঠে বলি ভোটের রাজনীতিতে ধর্মের ব্যবহার, আপনার কাছে শুনে অনুষ্ঠান শেষ করব। তো আমাদের তো মানুষ ধর্মপ্রাণ মানুষ, আমাদের মানুষ ধর্মপ্রাণ, এটা আমাদের ঐতিহ্য। এটার জন্য যে ধর্ম মানুষকে কাছে টানে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে, আর সহমর্মিতা জাগায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ধর্মের তো প্রধান লক্ষ্য মানব কল্যাণ। এবং ধর্ম যেটা বলে, এই কল্যাণ শুধু আপনার বিশেষ ধর্ম অবলম্বী মানুষের জন্য না, আপনার সমাজে, রাষ্ট্রে অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ যে আছে তাদের সাথে আপনার আচরণটাও কিন্তু, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাদের সাথে আপনি সহনশীল, মর্যাদা সম্পন্ন আচরণ করছেন কিনা, এটাও কিন্তু ধর্মের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বাচনের সময় আসলে স্বাভাবিকভাবেই আমাদের এখানে ধর্ম অনুভূতিকে ব্যবহার করা, জামাতেরটা হয়তো বেশি দৃশ্যমান হয়, তারা এই সময় যেটা শুনি। আবার দেখি যে অন্যান্য দলও যারা প্রগতিশীল, গণতান্ত্রিক বা দেশপ্রেমিক, তারাও নানাভাবে মানুষের এই ধর্ম অনুভূতিকে তারা মানুষের কাছে যাওয়ার এটা করেন, মানুষ যাতে তাদের প্রতি মনোযোগটা দেয়। কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স দীর্ঘ রাজনৈতিক জীবনে এটা দিয়ে মানুষ বড় দাগের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত মানুষ নেয় না। তাহলে আমাদের এখানে যারা সারা বছর যারা ওয়াজ করতেন, যারা মাহফিল করতেন, যারা ধর্মীয় নানা ধরনের একদম সিলসিলা আছে না, বহু ধরনের, তাহলে তারা ভোটের মাঠে তারাই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর। মানুষ বড় দাগের, মানুষ রাজনৈতিক সিদ্ধান্ত নেয় রাজনৈতিক দিক থেকে, ধর্ম সেখানে একটা উপাদান, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা দিয়ে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের তিনি প্রধান ব্যক্তি হলেন, যিনি ধর্ম আচরণে রিচুয়ালে তেমন কোনো ধার থাকতেন না, কিন্তু এই উপমহাদেশের মুসলমানদের তিনি ত্রাণকর্তা বা উদ্ধারকর্তা, তিনি স্পোক্স পার্সন হয়ে উঠলেন। সেটা তার ধর্মীয় আচরণের জন্য না, একটা সময়কাল কোন ব্যক্তির মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষাকে রেপ্রেজেন্ট করে। মোহাম্মদ আলী জিন্না সে মানুষটা তখন দাঁড়িয়ে গিয়েছিলেন। মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।